প্রতি বছর পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট পাওয়ার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী লড়াই করে। তার মধ্যে সবাই কিন্তু তাদের স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। না পেরে অনেকেই অনেক কষ্টে অর্থ জোগাড় করে হলেও প্রাইভেট ইউনিভার্সিটিতে যোগ দেয়। সমস্যা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক মানুষ তাদের সর্বোচ্চ এফোর্ট দিলেও জাস্ট বিকজ অফ কনফিডেন্স, সমাজের বিভিন্ন ধরনের হেট্রেড, এই জিনিসগুলোর কারণে অনেক মানুষ এগিয়ে যেতে পারে না। আমরা যতই বলি না কেন যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক ভালো করা যায়, সমস্যা হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অ্যাকচুয়ালি যারা ভালো করে তাদেরকে কখনো সামনে আনি না, তাদেরকে রোল মডেল হিসেবে কখনো তুলে ধরি না। আমার জুনিয়র আসিফ আসলে একজন চমৎকার রোল মডেল, কারণ এআইইউবি থেকে সে তার একাডেমিক্সে অসাধারণ রেজাল্ট করার পাশাপাশি তার বিভিন্ন রিসার্চ এবং পাবলিকেশনের মাধ্যমে অলরেডি সে তার চাকরির বাজার সহ অন্যান্য সকল অ্যাসপেক্টে চমৎকারভাবে কাজ করছে। আর তাই আসলে আসিফের জার্নিটা কেমন ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও আসলে কিভাবে আসিফ টপ রেজাল্ট করার মাধ্যমে এখন টপ কন্টেন্ডারদের সাথে ফাইট করছে, সেটা নিয়ে আজকে আমরা তাদের জার্নিটা শুনবো। এবং আসিফের এই জার্নির মাধ্যমে আমি আশা করি বাংলাদেশের আরও অনেক শিক্ষার্থী অ্যাটলিস্ট এই কনফিডেন্সটুকু পাবে যে না, লাইফ শুধুমাত্র অ্যাডমিশন টেস্টেই শেষ হয় না। আসিফ, ওয়েলকাম টু তাজওয়ার টকস। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আসিফ, তোমার ইন্ট্রোডাকশনটা একটু দাও যে তোমার আসলে স্কুল কলেজ কোথায় ছিল এবং ইভেনচুয়ালি তোমার এন্টায়ার হচ্ছে যে কিভাবে তুমি আসলে আইইউবিতে ঢুকলা। আচ্ছা, সো আমি মণিপুর উচ্চ বিদ্যালয়ে পড়ছি। আচ্ছা, এই জায়গাটা বাজে। হ্যাঁ, না তুমি জাস্ট বলতে থাকো, কোনো সমস্যা নেই। সো আমার স্কুল ছিল হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ, এবং আমি পরবর্তীতে এসএসসির পরে আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করি। দেন হচ্ছে সবাই যেটা করে অ্যাজ ইউজুয়াল, সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি হয় অ্যান্ড দেন হচ্ছে সেখানে ফাইট করে অ্যান্ড দেন ইউনিভার্সিটি কোচিংয়ে ভালো একটা রেজাল্ট কিন্তু একটা মোটিভেশন দেয় যে আমি কোথাও না কোথাও চান্স পাবো। সেই মোটিভেশন অবভিয়াসলি আমারও ছিল, বিকজ আমার ইউনিভার্সিটি কোচিং যেটারে বলি সেটা ইঞ্জিনিয়ারিং কোচিং যেটাকে বলা হয়, সেখানে মোটামুটি আমি একটা ভালো মোটিভেশন পাচ্ছিলাম বিকজ আমার রেজাল্টটা কিন্তু ভালো হচ্ছিল। বাট আনফর্চুনেটলি বা আল্লাহর ইচ্ছায় যেটাই হোক, আমরা বলতে পারি যে আমার বুয়েটে পড়ার জন্য বা বুয়েটে এক্সাম দেওয়ার জন্য যে প্রি রিকুইজিটগুলা, সেগুলোর মধ্যে একটা প্রি রিকুইজিট যে সময় আমরা 2019 সালে এক্সাম দিয়েছিলাম, তাদের অনেকগুলো প্রি রিকুইজিট ছিল যে এই টাস্কগুলো লাগবে বুয়েটে এক্সাম দেওয়ার জন্য। কোন সাবজেক্টে মিস ছিল? আমার যে সাবজেক্টে মিস ছিল সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে এ প্লাস, হ্যাঁ, এবং ইংলিশে এ প্লাস তখন ম্যান্ডেটরি ছিল। সো এইটার কারণে আমি একটু ছিটকে যাই, এবং বুয়েট যেটা আমার মেইন স্বপ্ন ছিল, মেইন গোল ছিল, অবভিয়াসলি যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের টপ মোস্ট যে গোল থাকে বা স্বপ্ন থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বুয়েটই থাকে। অবশ্যই। সো সেখান থেকে ছিটকে যাওয়ার পর আসলে মেন্টালি ওইরকম প্রিপেয়ার ছিলাম না যে ঢাকার বাইরে যাবো, এবং সেই বছরই আবরার ফাহাদ হত্যা হয়। ফ্যামিলি থেকেও একটা প্রেশার ছিল যে ঢাকার বাইরে কিন্তু যাওয়ার একটা পারমিশনের বিষয় চলে আসে। দেন হচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই এবং সেখানে জুলজি 856 অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা। সো আমার চিন্তা ছিল আচ্ছা এখানেই ভর্তি হয়ে যাই। কিন্তু পরবর্তীতে আমার এক ফ্রেন্ড এবং আমার এক কাজিন এআইইউবিতে অলরেডি, আমরা জানি যে আমাদের যেই প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, হয়তো অনেকেই জানে না, নর্থ সাউথ, ব্র্যাক, এআইইউবি, আইইউবি অ্যান্ড আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলোতে কিন্তু পরীক্ষা দিয়ে ঢুকতে হয়, অ্যাডমিশন টেস্ট। সো আলটিমেটলি আমাকে বললো যে আমরা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছি, সো তুমিও এআইবিতে অ্যাডমিশনের প্রিপারেশন নাও। অ্যান্ড দেন আমি যখন এআইবির প্রিপারেশন নিছি, সেখানে আমার র্যাঙ্কিংটাও ভালো চলে আসে ফর্চুনেটলি, অ্যান্ড সেখানে আমাকে কম্পিউটার সায়েন্সে অ্যালট করা হয় সাবজেক্টে। অ্যান্ড দেন এইটার সাথে সাথেই আমি একটা একাডেমিক স্কলারশিপ অ্যাভেইলের জন্য একটা সুযোগ পাই, যেটা কিনা অ্যাডমিশন রেজাল্ট অ্যান্ড অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আছে। এইখান থেকেই হচ্ছে আমার এআইবিতে ঢোকা, এবং এই জিনিসটা থেকে এইখান থেকে আমার জার্নিটা শুরু। আচ্ছা, আমি এই জার্নিটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব যেন হচ্ছে যে সবার আসলে বুঝতে সুবিধা হয়। সো আমি ফার্স্ট হচ্ছে তোমার অ্যাডমিশন ফেজটা নিয়ে আলোচনা করব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাডমিশন ফেজে তোমার কি মনে হয় যে হোয়াট ওয়্যার দ্য মিস্টেকস ইউ মেড, যার কারণে হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার মানে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ইউ কুডন্ট গো দেয়ার। আচ্ছা, এইখানে অ্যাডমিশন ফেজ যেটা, সেটা অনেকেই মনে করে যে অ্যাডমিশন ফেজ টোটালটা একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে বা একটা প্যারামিটারের উপর নির্ভর করে। বাট যারা অ্যাডমিশনের জন্য অ্যাকচুয়ালি ফাইট করে অ্যান্ড সেখান থেকে ছিটকে যায়, তারাই অ্যাকচুয়ালি বলতে পারবে যে অ্যাকচুয়ালি ছিটকে যাওয়ার কারণটা কি। কারণ যে কিনা অ্যাডমিশনের প্রিপারেশন নেয় নাই এবং যে কিনা চান্সও পায় নাই, সে বলতেই পারবে না যে অ্যাডমিশন টেস্ট কি। এবং আমরা আরো বলতে পারি যে
যেমন মমিত ভাইও কিন্তু ঠিক মতো বলতে পারবে না ছিটকে যাওয়ার জন্য প্যারামিটার কোনটা মিস ছিটকে যায় নাই বিকজ উনি সাকসেসফুল, উনি অ্যাডমিশন নিছে, ওনার স্ট্রেট ফরওয়ার্ড লাইন, ওনার প্রিপারেশন শুধুমাত্র প্রিপারেশনই প্যারামিটার নাই, এটাতে আসতেছি। অ্যান্ড দেন হচ্ছে মমিত ভাই কিন্তু তার যে কাঙ্ক্ষিত গোল সেটাতে পৌঁছে গেছে, বিকজ ওনার দরকারই নয় আর প্যারামিটার করে অ্যানালাইসিস করার। বাট যারা কিনা অ্যাডমিশনের প্রিপারেশন অনেক ভালো মতো নেয়, আমি কোচিংয়ের নাম বলতেছি না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য একটাই কোচিং আছে, এবং সেইখানে যাদের র্যাঙ্কিং মোটামুটি 500-600-র মধ্যে থাকে তাদের কিন্তু এই টেনশনই নাই যে আমার ছিটকে পড়তে হবে। বাট সেখান থেকে যখন ছিটকে যায় তখন অ্যাকচুয়ালি তার প্রবলেম অ্যানালাইসিসগুলোর রিজন, আমার ব্যাক এন্ডে কী রিজন ছিল, আমার কী ল্যাকিংস ছিল সেটা অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। সো আমি সেটা অ্যানালাইসিস করার পর আমি যেটা দেখছি আমার অ্যাডমিশনের প্রিপারেশনে হয়তো বা কোনো ঘাটতি ছিল না। এইখানে অনেকগুলো প্যারামিটারের কথা বললাম না, এখানে প্রিপারেশন একটা প্যারামিটার, এইখানে লাক ফ্যাক্টর একটা প্যারামিটার, বিকজ অবভিয়াসলি লাক একটা ম্যাটার করে। দেন হচ্ছে তোমার অ্যাডমিশন দিনে সাপোজ তোমার বুয়েট পরীক্ষা, তুমি সকালবেলা তুমি বাসা থেকে ঝগড়া করে বাইরে হইছো, সো আলটিমেটলি তোমার মেন্টাল হেলথও একটা ম্যাটার করে। অ্যান্ড দেন আরও অনেক ফ্যাক্টর আছে, যেমন তোমার ওই দিন পরীক্ষা দেওয়ার মেন্টালিটি বা পরীক্ষায় অ্যাটেন্ড করা বসার মেন্টালিটি কি একদম পারফেক্ট কিনা, অ্যান্ড পরীক্ষার হলের ফ্যাক্টরটা, হলের কি অবস্থা, অনেক কিছু ম্যাটার করে। সো হয়তো বা আমার কোনো একটা জিনিস ছুটে গেছিলো, যেমন আমি বলি সবচেয়ে বড় জিনিস হচ্ছে বুয়েটে, আমি তো বুয়েটে এক্সামই দিতে পারিনি বিকজ আমার প্রিরিকুইজিট ফিল আপ হয় না, এটা একটা মেন্টাল ট্রমা। এন্ড আমি যেহেতু এক্সামই দিতে পারিনি সেখানে চান্স তো পরের বিষয়। সো আলটিমেটলি আমার এই জায়গাটাতেই হচ্ছে ল্যাকিংস। এখন অনেকের কোশ্চেন হইতে পারে যে ঢাকা ইউনিভার্সিটি, দেন হচ্ছে জাহাঙ্গীরনগর, দেন সিকে রুয়েট আছে, ওগুলোতে প্রথম কথা হচ্ছে আমি ফ্যামিলি থেকে অবভিয়াসলি ওই সময় যে সময় বাংলাদেশের জন্য একটা ট্রমা, আবরার ফাহাদ কে যেভাবে হত্যা করা হয়েছে, সো অবভিয়াসলি এই জিনিসটা ফ্যাক্টর। সো এইখান থেকে কিন্তু ঢাকার বাইরে গিয়ে এক্সাম দেওয়াটা আমার জন্য ওই সময় দেন ঢাকার ভিতরে এক্সাম দেওয়ার মতো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমার লাইফের মেইন গোল থেকে যখন আমি ছিটকে চলে গেছি ওই মেন্টাল, এটা একটা কমন জিনিস মেন্টাল, আমার যদি বলি যে আমি মেন্টালি ওরকম প্রিপেয়ার ছিলাম না, যে আমি অলরেডি সেই জিনিসটাতে একটু ডিপ্রেস ছিলাম যে আমার মেইন গোল আমার চলে গেছে, এটার অল্টারনেটিভ তো আমি কিছু কাউকে রাখতে পারি না, অর্থাৎ বুয়েট ছিল আমার মেইন গোল, সো এইটার অল্টারনেটিভ আমি কাউকে বসাইতে পারি না যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি না। এরকম হইতে পারে যে আমি ঢাকা ইউনিভার্সিটি এক্সাম, কিন্তু আমি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিও দিই নাই, অ্যান্ড দেন আর কোথাওই দেওয়া হয় নাই। সো আলটিমেটলি ডিরেক্ট হচ্ছে এআইবিতে দিয়ে দেন হচ্ছে জাস্ট আমি চাইছি নিজেকে একটু স্টেবল করি কোথাও শান্তি মতো, জাস্ট হচ্ছে আমি যেন আমরা যদি একটা চিন্তা করি যে এইটা হচ্ছে বুয়েট ছিল, বুয়েট সাপোজ হচ্ছে বাসার ছাদ, এখন কোন একটা স্টেপ মিস হয়েছে, আমি উপচে পড়ছি, আমাকে কিন্তু উঠে দাঁড়াইতে হবে জায়গা থেকে। সো এই জায়গা থেকে আমি উঠে দাঁড়াইতে চাইছি, অ্যান্ড দেন হচ্ছে জাস্ট আমি এখান থেকে আর কি আমি এগ্রি করি। আসলে আমার কাছেও মনে হয় যে অ্যাডমিশন টেস্টে ওয়ান অফ দি বিগেস্ট ট্রমা ইজ যখন হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য মার্কস আসে না অনেকে, তখন আসলে তারা অনেক বড় একটা ট্রমায় পড়ে যায় যে এইচএসসি পরীক্ষার কারণে হচ্ছে যে, বা এইচএসসি পরীক্ষার রেজাল্টের কারণে, যেখানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসলে কিভাবে ডিটারমাইন্ড হয় সেটা নিয়ে অনেক বেশি বিতর্ক থাকে, কোয়েশ্চেনের মান নিয়ে অনেক বেশি বিতর্ক থাকে। এইটা একটা বিষয়ের উপর ডিপেন্ড করে যখন অনেকে পরীক্ষায় দিতে পারে না, ইটস আ বিগ ট্রমা ফর আ লট অফ পিপল। এবং আমি অনেক মানুষকে চিনি যারা অ্যাডমিশন টেস্টে যে আসলে জাস্ট বিকজ তারা বুয়েটে পরীক্ষা দিতে পারে নাই, তারা তাদের এন্টায়ার বাকি অ্যাডমিশন পরীক্ষাগুলো খুব একটা আর সেখানে ফোকাস করতে পারে না, তারা ওই একটা ট্রমা থেকে বের হয়ে দাঁড়াইতেই পারে না। এবং এটা খুবই কমন একটা ইস্যু, অ্যান্ড আই থিঙ্ক যে হচ্ছে যে আসিফ যেটা বলে সেটার সাথে আসলে অনেকেই হচ্ছে যে রিলেট করতে পারবে। প্রশ্ন হচ্ছে আসিফ, মানে যখন তুমি অ্যাডমিশন ফেজে এরকম একটা ট্রমা ফেস করলা, হাউ ওয়ার ইউর প্যারেন্টস? তোমার প্যারেন্টস আসলে কতটা সাপোর্টিভ ছিল? আমার প্যারেন্টস অলওয়েজই, সবসময় আমাকে কখনো কেউ পুশ করে নাই যে তোমাকে পাবলিকেই পড়তে হবে না। কেউ, আমার আব্বু, আমার ফাদারও একজন ইঞ্জিনিয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ার, উনি কখনোই বলেন নাই যে তোমাকে ইঞ্জিনিয়ারই হইতে হবে। ইভেন বুয়েট তো পরের কথা, বুয়েট জিনিসটা না বা ইঞ্জিনিয়ারিং জিনিসটা না বাই ডিফল্ট চলে আসে যখন আমি, হয় না যে আমরা ক্লাস 8-9-এ পড়তেছি, আমি তখন থেকে কিন্তু একটা মেন্টালিটি দাঁড়ায় স্টুডেন্টদের যে আমি এই লাইনটাতে একটু ভালো, বা আমি ম্যাথে ভালো, আমি ফিজিক্সে ভালো, সো অটোমেটিক না তোমার বাই ডিফল্ট ভাবে এই জিনিসটা চলে আসে ন্যাচারালি, এটা হিউম্যান নেচার। সো আলটিমেটলি সেখান থেকে আমার এই ইঞ্জিনিয়ারিং এর দিকে পড়ার যে ইচ্ছা, ইভেন আমার ফাদারকেও দেখতাম ইঞ্জিনিয়ারিং বিভিন্ন চ্যালেঞ্জেস উনি হ্যান্ডেল করতো, সো অনেক কিছু দেখে সো আমি ইঞ্জিনিয়ার হওয়ার প্ল্যান করলাম। দেন অবভিয়াসলি কেউ যদি ইঞ্জিনিয়ার হওয়ার প্ল্যান করে তাকে কোন জিনিসটা চুজ করা উচিত,
অবভিয়াসলি টপ মোস্ট কিছু, বাংলাদেশের টপ মোস্ট তো বুয়েট। সো আলটিমেটলি এখান থেকেই বুয়েটে পড়ার যে স্বপ্নটা সেখানে জাগ্রত হয়, এবং পরে এটার জন্য অনেক স্ট্রাগল করি। বাট এই স্ট্রাগল যে ফেল হয়ে গেছে এটা কিন্তু না, বিকজ ওই সময় বুয়েটে না চান্স পাওয়া থেকে আমি যেই ইনফরমেশন এবং যেই আদার অ্যানালাইসিসগুলো করে আমি নিজেকে প্রিপেয়ার করছি, বুয়েটে পড়ার থেকে হয়তো আমি বেশি নিজেকে শক্ত করতে পারছি। অ্যান্ড যার কারণে দ্যাটস আ গ্রেট টেক অ্যাওয়ে। আসলে লাইফে প্রত্যেকটা মানে ফেজই আসলে একটা অপরচুনিটি, এটা আসলে এটা আমিও বিলিভ করি যে আসলে অনেক সময় আমার কাছেও মনে হয় যে আমি বুয়েটে চান্স পাওয়ার পরও আমি বুয়েটে টপ সাবজেক্টগুলোতে পড়তে পারি না, আমি বুয়েটে সিএসসি ট্রিপলই পড়তে পারি না। এবার আমার কাছে মনে হয়েছে যে স্টিল আমি আমার যে সাবজেক্ট পেয়েছি আমার ওই সাবজেক্ট বেশ ইন্টারেস্টিং, যথেষ্ট বোরিং বাট বেশ ইন্টারেস্টিং। তো আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি লাইফ সবসময় আপনাকে এমন কিছু না কিছু দেয় যেখান থেকে আপনার ভালো কিছু বের করে আনার উপায় থাকে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, মানে এটা অনেকে বলে যে আসলে ওয়েন ইউ আর গোয়িং থ্রু অ্যাডমিশন ফেজ, তারপরে আসলে মানুষের ফ্রেন্ডস চেঞ্জ হয়। সো ফর এক্সাম্পল, যেহেতু তুমি কলেজে ভালো স্টুডেন্ট ছিলা, হয়তো বা তোমার ফ্রেন্ডসরা তোমার কাছে এক ধরনের এক্সপেকটেশন রেখেছে। সো ওয়েন ইউ কুডেন্ট ডু ইট, যখন তোমার আসলে হচ্ছে যে মনে করো যে তোমার কাঙ্ক্ষিত জায়গায় তুমি যেতে পারলা না, তোমার ফ্রেন্ডসরা আসলে মানে ডিড দে চেঞ্জ? তোমার কি আসলে মনে হয় যে আসলে ফ্রেন্ডরা কিছুটা হলে রিয়াক্ট করেছে এই ক্ষেত্রে? এখন এখানে একটা বাস্তব সত্য কথা আছে, সেটা হচ্ছে একটা ফ্রেন্ডসের মাঝখানে বা কয়েকটা ফ্রেন্ডসদের মাঝখানে বা সার্কেলের মাঝখানে যদি বলি, একটা বন্ডিংয়ের জন্য একটা রিজন থাকা উচিত, তাই না? সো আমরা স্কুলে যখন পড়তাম, প্রতিদিন গেলে স্কুলে অবভিয়াসলি এই বন্ধু কি অবস্থা, কালকে তৈরি হয়েছে, একটা আড্ডার কোনো একটা প্ল্যাটফর্ম থাকতো, টপিক থাকতো। কলেজেও সেম, তাই না? সো এখন আমরা যখন কলেজ থেকে বের হবো বা স্কুল থেকে বের হবো, তখন তো ওই গন্ডিটা নাই বা ওই সার্কেলের মতো প্রতিদিন গিয়ে তো আমি আস করতে পারতেছি। তার মানে ফ্রেন্ডদের মধ্যে অবভিয়াসলি কোনো না কোনো ছোটোখাটো এফেক্ট পড়বে, বাট এর মানে এই না যে ফ্রেন্ডশিপের মধ্যে এফেক্ট পড়ে গেছে। এখানে নেগেটিভ কোনো এফেক্ট পড়ে না, হয়তো বা রেগুলার যোগাযোগটা হয় না, বাট নর্মালি বার্থডে উইশ বা আদার কোনো ডেতে হ্যাং আউট, সো এইসব জিনিস তো লেগেই থাকে। না, আমার কাছে মনে হয় যে আসিফ আসলে তুমি অনেক ম্যাচিউরড ভাবে জিনিসটাকে দেখছো, যে আসলে এই জিনিসটা নর্মাল যে একটা টাইম পরে ফ্রেন্ডশিপের মধ্যে চেঞ্জগুলো আসবে। আমার কাছে মনে হয় দিস ইজ সামথিং যেটা অনেক মানুষজন আসলে একসেপ্ট করতে পারে না, যে মানে ফ্রেন্ডশিপ চেঞ্জ হবে, ডাইনামিক্স চেঞ্জ হবে। আগে যেখানে প্রতিদিন দেখা হতো, এখন বছর ঈদের সময় শুধু দেখা হবে। এই জিনিসগুলো অনেকের জন্য আসলে ট্রমাটিক টু একসেপ্ট। বাট এরকম কিছু না। বাট আমার সাথে যেমন আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রথম সারির অর্থাৎ প্রথম 10 জনের মধ্যে যে র্যাঙ্কিং হয়, 10 জনের মধ্যেই ছিলাম আমি। ওখানে মিরপুর ক্যান পাবলিকের জন্য অনেকগুলা ইয়াও খেলেছি, অলিম্পিয়াডও খেলেছি, আদমজিতে যেটা ফিজিক্স অলিম্পিয়াড হয়েছিল, দেন হচ্ছে ক্যালকুলাসের উপর একটা অলিম্পিয়াড হয়েছিল। সো এগুলোর সাথে ওই সময় যে সার্কেলগুলো ছিল আমাদের, ওই সার্কেলগুলো এখনও আছে, আমাদের গ্রুপও আছে, আমরা হাই হ্যালো দেই। হয়তোবা কেউ এমআইএসটিতে পড়ে, ওখানে কেউ এনএসইউতে পড়ে, আমি এআইবিতে পড়ি। সো ভার্সিটিগুলো কিন্তু ডিফারেন্ট, এবং প্রত্যেকের ভার্সিটিতেই কিন্তু তাদের নিজেদের অনেক টাস্ক থাকে, অনেক 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 প্যারা থাকে। সো এই প্যারাগুলোর মাঝখানে দিন শেষে হাই হ্যালোটাই না অনেক কিছু, তাই না? সো আলটিমেটলি এটা অনেকে বুঝে না যে আগে তো আমাদের বন্ডিংটা অন্যরকম ছিল, অনেকের পার্সোনাল ইনফরমেশন আমি জানতাম, বাট এখন কেমন জানি হয়ে গেছে। এটা ন্যাচারাল, আসলে এটা মেনে নিতে হবে, এটাই আর কি। আচ্ছা, আসল টপিকগুলোতে আসা শুরু করি। সেটা হচ্ছে যে মানে ওয়েন ইউ হিট দ্য ট্রমা, যে আসলে তোমার বুয়েটে হলো না, মানে বুয়েটে তুমি পরীক্ষা দিতে পারলা না, দেন তুমি পাবলিক ইউনিভার্সিটিতে গেলা না, অফকোর্স ওই সময় নিজেকে একটা সেলফ ওয়ার্থের একটা কোয়েশ্চেন আছে যে আসলেই কি আমি যোগ্য কিনা, আসলে আমার মধ্যে কোনো কিছু ল্যাকিংস আছে কিনা, যেটা মানে আই ক্যান টেল ইউ, আমার নিউমারাস স্টুডেন্ট আমাকে প্রতিদিন অ্যাডমিশন একটা রেজাল্ট দেয় আর আমাকে প্রতিদিন নক দেয় যে ভাই এখন আমি কী করবো, ভাই এর মানে আমার থেকে কিছু হবে না, আমি আসলে কিছুই পারবো না। মানে ওই মেন্টাল ফেজটা থেকে এআইইউবিতে অ্যাকচুয়ালি যখন তুমি ফার্স্টে ভর্তি হও, মানে হাউ ডিড ইউ মেক দ্যাট মেন্টাল শিফট যে না আমি আসলে এখন এখানে এফোর্ট দিব এবং আমি আমার লাইফে ঘুরে দাঁড়াবো, এই মেন্টাল মানে চ্যালেঞ্জটা তুমি কিভাবে আসলে মোকাবেলা করলে? অবভিয়াসলি মানে আমার একটা কিছু মিস চলে যাওয়ার পরে, অর্থাৎ অ্যাডমিশনে আমার মেইন গোলটা কিন্তু আমি মিস করে ফেলছি। সো ওইটার পরে কিন্তু আর বললামই তো, ইভেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাকে দিয়ে কিছু হবে কি না, সো এই নিয়েও একটা প্রশ্নবিদ্ধ থাকে। যেই ছেলেটা কিন্তু অ্যাডমিশন প্রিপারেশনের জন্য যে কোচিং, সেখানেও কিন্তু একটা ভালো র্যাঙ্কিংয়ে ছিল, তখন মোটিভেশন একদম ওভারলোডিং, ইউনো। সো ওই সময় থেকে ট্রানজিশনটা এই পর্যন্ত চলে আসছে যে এখন যেখানে কনফিডেন্স লেভেল বা মোটিভেশন লেভেলটা ওভারলোড করতেছিল, এখন কিন্তু ডিপ্রেশন ওভারলোড করতেছে। ট্রু
সো ওইখান থেকে বের হতে হবে, কারণ এইখান থেকে আমরা অনেক সময় দেখি অনেকে এটা নিতে পারে না, সুইসাইডাল ইস্যু থাকে, এবং এখান থেকে অনেকেই কিন্তু না বের হইতে পেরে লেখাপড়াও ছেড়ে দেয়। সো অনেক ডিফারেন্ট জিনিস ঘটে, বাট আমাদের এগুলা কে দিচ্ছে বা কেন হচ্ছে এগুলোর পিছনে তো ব্যাকএন্ডে আমাদের কোনো কন্ট্রোল নাই। এগুলো লাইফে কি হবে, যে লাক বলে একটা ফ্যাক্টর বলছি না, সব কিছু এটারই খেলা। সো আলটিমেটলি এখন এই জায়গা থেকে বের হইতে হবে কোনো না কোনোভাবে। সো এই জায়গা থেকে আমি যখন প্রথম এআইবিতে ঢুকছি, একদম আমার ফার্স্ট ক্লাস জানুয়ারি 2020, তখন আমি যখন ঢুকছি তখন কিন্তু আমি নর্মালি ক্লাসে চুপচাপ বসে থাকতাম। আমার মনে আছে ক্লাসগুলো ছিল, যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, সো আমার প্রথম ক্লাস ছিল হচ্ছে কম্পিউটার, জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রামিং। হ্যাঁ, সো আলটিমেটলি ওখানে আমি ক্লাসে চুপচাপ করে বসে থাকতাম, ল্যাব হইতো, স্যাররা আসতো, চুপচাপ করে বসে থাকতাম, বিকজ এখন আমি মেন্টাল ট্রমা থেকে বের হইতে পারি না। এক সপ্তাহ আমি কারোর সাথে কথা বলি না আমার ক্লাসে। অবভিয়াসলি এটা ন্যাচারাল, হিউম্যান নেচার। এখন অনেকে মনে করতো যে ছেলেটা চুপচাপ থাকে, বাট অ্যারোগেন্ট, মুডি, অ্যান্ড সেখান থেকে একটা নেগেটিভ ভাইব, সব কিছু নিয়ে একটু। বাট যখন ইউনিভার্সিটি ওই যে কুইজগুলা শুরু হয়, যেটাকে আমরা সিটি পরীক্ষা বলি, সো ওই সিটি পরীক্ষার আগ দিয়ে তো অবভিয়াসলি গ্রুপ করা লাগবে, কারণ স্যার কি পড়াইছে, লেকচার্সগুলা কি। সো ওইখান থেকে আমি একটু করে উঠা শুরু করি, অ্যান্ড দেন এই মেন্টাল ট্রমাগুলো থেকে আস্তে আস্তে বেরোই। বাট আমাকে এক্সটার্নালভাবে কেউ এক্সট্রাভাবে মেন্টাল ট্রমা কিন্তু দেয় নাই, না আমার ফ্রেন্ডসরা, না আমার ফ্যামিলিরা। অলওয়েজ দে আর all of them are really supportive. না, আমার কাছে মনে হয় যে আসলে টু সাম এক্সটেন্ট সবসময় যে ফ্যামিলি আর ফ্রেন্ডসরা ট্রমাটিকই হয় তা না, অনেকের ক্ষেত্রে হয়। বাট দেয়ার আর লট অফ গুড পিপল, দেয়ার আর লট অফ প্যারেন্টস যারা কিনা অ্যাকচুয়ালি হচ্ছে যে অনেক হেল্পফুল হয়, অনেক সাপোর্টিভ হয়। সমস্যাটা হয় আই গেস আশেপাশের সোসাইটি, ওভারঅল সোসাইটি, স্পেসিফিক্যালি কেউ না। ইটস জাস্ট হয় কি একটা অরা, একটা ভাইব পুরো এন্টায়ার আমাদের আশেপাশের এনভায়রনমেন্টে, যে আমরা সামহাউ হচ্ছে যে নিজে থেকেই ফিল করি যে আচ্ছা আমরা মনে হয় ভালো না, আচ্ছা আমরা মনে হয় পারছি না। আমাকে যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হয় অ্যাকচুয়ালি কোন মানুষটা তোমাকে এই নেগেটিভ ফিলিংসগুলো দিচ্ছে, দের ইজ নো স্পেসিফিক অ্যান্সার। এটা সবচেয়ে অদ্ভুত বিষয় যে অ্যাজ এ সোসাইটি আসলে আমরা সবাই জিনিসটাকে এভাবে চিন্তা করা শুরু করেছি বলেই হয়তো বা সোসাইটি এভাবে আগাচ্ছে। আচ্ছা, আমরা এখন এই কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে অনেকে মনে করে যে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে যেরকম ফ্যাসিলিটিস পাওয়া যায়, হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাসিলিটিগুলো এরকম না, ল্যাকিংস আছে অনেক। এটাকে আসলেই ট্রু নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইনাফ ফ্যাসিলিটি পাওয়া যায়? টোটাল কথাটা অ্যাকচুয়ালি উল্টা। পাবলিক ইউনিভার্সিটির ব্র্যান্ড ভ্যালু বেশি, এর মানে এই না যে পাবলিক ইউনিভার্সিটি থেকে ফ্যাসিলিটি প্রাইভেট ইউনিভার্সিটি কম। বরঞ্চ আমি মনে করি অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাসিলিটি আপনার যা চান যখন চান সব কিছু পাবেন একদম রেডিমেড। যেমন ধরেন আমি যদি লাইব্রেরি বা এনভায়রনমেন্টাল কথা বলি, তাই না, ধরেন যে ঢাকার বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি যদি ঢাকার ভিতরের যেই সব টপ র্যাঙ্ক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন নর্থ সাউথ, এআইইউবি, ব্র্যাক, অ্যান্ড দেন হচ্ছে আসানুল্লাহ এবং আরও আদার ইউনিভার্সিটি যেগুলো আছে, প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি কোনটা প্রেফার করবেন? ধরেন যে ঢাকার বাইরের একটা পাবলিক ইউনিভার্সিটি যেটা অনেক র্যাঙ্কিং অনেক বাজে, জানি না বা নাম বলতেছি না, সো ওইটার যেই ল্যাব ক্যাটাগরি বা হচ্ছে ল্যাবের অ্যারেঞ্জমেন্ট, যেটা অনেক সময় আমরা শুনি স্যারও যায় না, বা অনেক সময় এরকমও শোনা যায় যে পড়াশোনার এনভায়রনমেন্ট নাই, মারামারি কাটাকাটি, যেটা বলতেছি স্টুডেন্টস পলিটিক্স আর কমপ্লিটলি ব্যান্ড ইন প্রাইভেট ইউনিভার্সিটি। এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর, যেটা বন্ধ করা অবভিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ ছিল, বিকজ এইখানে কিন্তু আমাদের এই জিনিসগুলোর বাইরে আমাদের চিন্তা করতে হবে কিভাবে লাইফটাকে গড়া যায় ঠিকঠাক মতো। আপনি যদি বাইরের ইউনিভার্সিটিগুলো দেখেন, এমআইটি, হার্ভার্ড অ্যান্ড আইভি লিগ ইউনিভার্সিটি যেগুলো আছে ইউএসএতে, সো প্রত্যেকটা কোনো ইউনিভার্সিটিতে কিন্তু পড়াশোনার বাইরে, রিসার্চের বাইরে কোনো কাজ নেই না। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এরকম কেন? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বুয়েটও এই দিক দিয়ে আগে আছে, বিকজ বুয়েটে কিন্তু 2019-এর ইনসিডেন্টের পর একটু মনে হয় কমে আসছে আমাদের, এখন তো একেবারে। সো আলটিমেটলি এইটা হচ্ছে প্রথম রিজন। অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টটা অনেক জোস। যেমন আমি যদি আমার কথা বলি,
আমাদের অনেকেই জিজ্ঞেস করে যে ভাই এআইবি তে গোল বিল্ডিংটা কি, সো ওই গোল বিল্ডিংটা অ্যাকচুয়ালি লাইব্রেরি, ফেমাস গোল বিল্ডিং, 300 ফিট দিয়ে যাওয়ার সময় সবাই দেখে গোল বিল্ডিং। হ্যাঁ, তো অনেকে মনে করে ওখানে ক্লাস হয়, অ্যাকচুয়ালি ওখানে ক্লাস হয় না, ওখানে 2 তলা হচ্ছে অ্যাডমিন ব্লক, ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ক্লাস হয় বা কাজ হয়, আর ওসা যেটা হচ্ছে আমাদের OSA মানে হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেসব কাজগুলো হয় সেটা কাজ করে, এবং বাকি 4 তলা উপরের মোটামুটি লাইব্রেরি, এত হিউজ লাইব্রেরি, মনে হবে ডুপ্লেক্স, ওখানে বসে আপনি সারা রাত আপনি যা ওইখানে আপনি কখনো একজনের পাশে আরেকজন বসতে পারবেন না, এক সিট গ্যাপ আছে, বিকজ এইটাকে আড্ডাখানা বানাইতে চায় না তারা, এইখানে আসবে স্টুডেন্ট পড়াশোনা করবে, স্মোকিং তো একদমই অ্যালাউড না এটার ভিতরে, কফি আপনার জন্য ফ্রি রেখে দেওয়া আছে, আপনি সারা রাত কফি খাবেন পড়বেন, কফি খাবেন পড়বেন, আপনি যদি চিন্তা করেন যে আমি একটা ফোন আছে, ফোনে আপনাকে নিচে নামতে হবে, দেন কথা বলতে হবে, অনেক স্ট্রিক্ট, নাহলে আপনার ডিরেক্ট রিপোর্ট চলে যাবে এবং আপনার বিরুদ্ধে এলিগেশন নিতে তারা অবভিয়াসলি কোনো দায়বদ্ধতা ফিল করবে না। সো এই জিনিসগুলো অনেক পারফেক্ট লাগে আমার কাছে। ল্যাবে এখন এমন হয় নাই যে একটা জিনিস নষ্ট, সব কিছু অ্যাভেলেবল। আমাদের যারা ইলেকট্রিক, আপনি অবভিয়াসলি ইলেকট্রনিক্স যে ল্যাবগুলো আছে সেগুলো করছে, অনেক সময় হয় না যে আমাদের পাওয়ার সাপ্লাই নষ্ট, মেশিন ক্যালিব্রেটেড না, আপনি ল্যাবে যাওয়ার আগে ল্যাব যে অ্যাসিস্ট্যান্ট আছে সবগুলা মেশিন ক্যালিব্রেট করে রাখবে। দেন হচ্ছে কোনো যদি ধরেন এরকম হয়েছে যে আমি একবার কম্পিউটার ল্যাবে কাজ করতেছিলাম এবং সবাই একটু মনে করবে যে এখন তাহলে পাবলিক থেকে প্রাইভেটই যাওয়া বেটার, ঠিক আছে, কারণ কি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি মানে এআইবিতে প্রত্যেকটা কম্পিউটার যে ল্যাব আছে প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে ম্যাকবুক, আইম্যাক আছে না, আইম্যাক, ঠিক আছে। সো আলটিমেটলি আপনি ইনসেইন লেভেলের ফ্যাসিলিটি পাবেন, আপনি কোনো বলতেই পারবেন না যে পাবলিক ইউনিভার্সিটিতে আইম্যাক দিছে, তাই না? আসলে দেয় নাই, ম্যাক আছে, আপনার কি লাগবে, মানে প্রাইভেট ইউনিভার্সিটি বললাম না, পাবলিক ইউনিভার্সিটির ব্র্যান্ড ভ্যালু আর প্রাইভেট ইউনিভার্সিটির অপরচুনিটি, এটা দুইজনের দুই পাল্লায় হচ্ছে অনেক বেশি হাই। এই সত্য কথাগুলো আসলে মানুষ জানে না, আমি নিজেই জানতাম না, শুধু পার্থক্যটা কি, ওখানে আপনি জিনিসগুলা গভর্নমেন্ট ফান্ডিং এ পাচ্ছে, এখানে আপনাকে ফান্ড করতে হচ্ছে। বাট আমি বলে নিতেছি আমি কিন্তু স্কলারশিপ পাওয়া ছাত্র, এটা নিয়ে পরে কথা বলতেছি, আমার টাকা দেওয়া লাগে না এগুলোর জন্য। হ্যাঁ, সো আলটিমেটলি এই পয়েন্টে আমরা পরে আসতেছি। বাট ম্যাকে আপনি কত ফাস্ট কাজ করতে পারবেন, গেমিং পিসি বানানো, আপনি চাইলে গেম ডেভেলপমেন্ট করতে পারেন। আপনার ম্যাক কি জন্য দিছে, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টে যখন কেউ রিঅ্যাক্ট ইউজ করে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে, সো আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড, আমি নোড.জেএস এর সার্টিফিকেশন পাওয়া IBM এর। সো আলটিমেটলি এগুলো নিয়ে যখন কেউ কাজ করে তখন কম্পিউটারের উপর অনেক প্রেশার পড়ে, কম্পিউটার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, বিকজ আপনার একদিকে ইমুলেটর ছাড়া আপনি দেখতেছেন হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য কোডিং, ওইখানে ফিচারগুলো আপডেট হইতেছে। সো এই জিনিসগুলো রেন্ডারিং এর জন্য আমাদের অনেক ভালো মানের পিসি লাগে, এই জন্য সব আমাদের ম্যাকবুক। তোমার কি লাগবে তুমি নাও, খালি প্রাইভেট ইউনিভার্সিটির কথা হচ্ছে খালি তুমি আমাদের রিসার্চ পাবলিকেশন বাড়ায় দাও। আমি বলতেছি টপ র্যাঙ্কড প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে সব প্রাইভেট ইউনিভার্সিটি না, বারবার নাম কিছু মেনশন করতেছি, ব্র্যাক, AIB, NSU, দেন UIU, আহসানুল্লাহ। সো এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো মেনলি চায় যে সবসময় নিজের র্যাঙ্কটাকে, আমাদের ইউনিভার্সিটি র্যাঙ্কিংটাকে QS র্যাঙ্কিং যেটা বলে সেটাকে উপরের দিকে নিয়ে যেতে, এবং এটার জন্য মেইন যে ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট রেশিও এবং রিসার্চ। এবং রিসার্চে AIBর ফান্ডিং যথেষ্ট। আমি যখনই একটা রিসার্চ পেপার, এবং সবাইকে রিসার্চে ফান্ডিং দেয় না, যারা কেন দিবে, সবাই যে পারে তাকে দিবে অবভিয়াসলি। সো আলটিমেটলি আমরা যারা CGPA যাদের হাই, যাদের একাডেমিক রেপুটেশন ভালো এবং সবাই মোটামুটি যাকে চিনে, দেন রিসার্চের কাজও ভালো, রিকমেন্ডেশনও ভালো, ওদেরকে না ফান্ডিং দিবে। এবং এইখানে ফান্ডিংটা যথেষ্ট ভালো। একটা রিসার্চ পেপার পাবলিশ করতে 2-2.5 লাখ টাকা, যেটা কিন্তু আমরা 2-2.5 লাখ টাকা ফান্ডিং দেয়। হ্যাঁ, 2-2.5 লাখ টাকা টোটালটা দিয়ে দিবে আপনাকে, যদি ওইটা অ্যাকচুয়ালি যোগ্য হয়। কারণ অবভিয়াসলি তাদের মেইন কাজ হচ্ছে একটা রিসার্চ, শুধু তো দিবে না, প্রথমে রিসার্চ অনেকগুলো ফেজ আছে। ধরেন যে আমাদের আমরা রিসার্চ আসবে আস্তে আস্তে, রিসার্চ তোমার একটা স্পেসিফিক আমি আলাদা সেগমেন্টে রাখছি জাস্ট তোমার রিসার্চ নিয়ে কথা। ওকে, আমরা রিসার্চ নিয়ে পরে কথা। আমি আসলে মানে AIUB বা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি আরেকটা মানে আর কয়েকটা কিছু কমন কোয়েশ্চেন আগে শেষ করে নি, সেটা হচ্ছে যে টিচাররা কেমন সাপোর্টিভ, আর হচ্ছে অ্যালামনাই সাপোর্টটা আসলে কেমন। বিকজ আমরা বইতে প্রচুর অ্যালামনাই সাপোর্ট পাই, আমাদের মানে প্রচুর হচ্ছে যে বড় ভাইরা অলরেডি হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি হচ্ছে বাইরে টপ ইউনিভার্সিটিগুলোতে আছে, বাট হচ্ছে যে তো আসলে তোমাদের এখানে অ্যালামনাই সাপোর্টগুলো কিরকম,
এবং আমাদের যেমন হচ্ছে টিচার অ্যাকচুয়ালি টপ নচ, তোমাদের টিচারের কাছে তোমার সাপোর্ট কেমন পাও এবং তাদের কোয়ালিটি অ্যাকচুয়ালি হচ্ছে যে কিরকম থাকে? সো প্রথমে টিচারের বিষয় আসি, তারপর হচ্ছে অ্যালুমনাই। আমাদের অনেক টিচার, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির টিচার প্যানেলগুলো এরকম হয় যে আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে টিচার বানায় নিয়ে আসতে পারি, সেটা সবাই চায়। বুয়েট ছাড়া টিচারই হবে না, এটা তো অবভিয়াসলি। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা তাই দেখতে পারি, ম্যাক্সিমাম কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রায়োরিটিতে। সো এআইবিও এর বাইরে না। এআইবি চায় এআইবির যে স্টুডেন্টগুলো আছে তারা বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসুক। আচ্ছা, আমাদের অনেক ইভেন এনএসইউ অনেক ফ্যাকাল্টিগুলো হচ্ছে এআইবি বা এনএসইউতে পড়ছে, ওখান থেকে বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে। ধরেন এমএসসি, পিএইচডি ছাড়া তো আপনি ঢুকতেও পারবেন না প্রফেসর হিসেবে। মানে টিচার হওয়ার জন্য ন্যূনতম রিকোয়ারমেন্টটা কি? যেমন বুয়েটে কিন্তু এখন হচ্ছে যে মাস্টার্স ডিগ্রি ছাড়া টিচার নিচ্ছে না এই বছর থেকে। এর আগেও কিন্তু যারা জাস্ট বিএসসি তে হয়তো বা মানে ফোর্থ ইয়ার পর্যন্ত যারা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল, তারা হচ্ছে যে ডিরেক্ট টিচার হচ্ছিল এবং তারা ডিরেক্ট ক্লাসে ঢুকে গেছে। এখন জাস্ট এই বছর থেকে ফার্স্ট টাইম মনে হয় মাস্টার্স ডিগ্রি ছাড়া দিচ্ছে না। তোমাদের এখানে ন্যূনতম রিকোয়ারমেন্টটা কি? লাস্ট বছর না, লাস্ট সেমিস্টার অ্যাকচুয়ালি আমি একটা দেখছিলাম, ওটা কি বলে হচ্ছে আমাদের সার্কুলার দেখেছিলাম। সার্কুলারে আমি দেখছিলাম যে টিচার লাগবে আমাদের এফএসটি অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য, যেখানে কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলো আছে, সিওই। সো এদের জন্য যে টিচার রিকোয়ারমেন্ট সেখানে দেখলাম সেটা হচ্ছে 3.80 মিনিমাম সিজিপিএ। ফার্স্ট অফ অল 3.80 মিনিমাম সিজিপিএ লাগবে আপনাকে টিচার হিসেবে ঢোকার জন্য। এখন আপনি বিএসসি কমপ্লিট করছেন, 3.80 নিয়ে আপনাকে অফার করবে না, আপনি মাত্র বিএসসি পাস করছেন, আপনাকে তো এমএসসি করা লাগবে, যেটাকে আমরা মাস্টার্স বলি। মাস্টার্স করতে হবে, আপনি এআইবিতে চাইলেও করতে পারেন মাস্টার্স, আপনি চাইলে বাইরেও করতে পারেন। অনেক আমাদের ইউনিভার্সিটি অনেক গ্র্যাজুয়েট আছে যারা বুয়েট থেকেও মাস্টার্স করে। ইভেন আমিও এসকিউটি সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং নামে একটা কোর্স যার কাছে করেছিলাম, ম্যাম উনিও এআইবি থেকে পড়ে দেন হচ্ছে বুয়েটে মাস্টার্স করে বুয়েটে পিএইচডি রানিং উনি কিন্তু এখন ফ্যাকাল্টি। সো এরকম অনেকেই করে। আবার অনেক স্যাররা আমরা দেখেছি যে একটা স্যার আমার অনেক ফেভারিট ছিল, ফখরুজ্জামান স্যার, উনি বুয়েটেই পড়ছেন, মানে বুয়েটেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এআইবিতে ঢুকছেন। এখন উনি আবার ওনার কাছে আমি করেছিলাম একটা কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওইখান থেকে আবার বেসিক মেকানিক্যাল আর কি, টোটাল পড়াবে না। সো আলটিমেটলি সেখান থেকে উনি পরবর্তীতে কানাডায় চলে যান পিএইচডির জন্য সাবভার্টিক্যাল নিয়ে, একদিন আবার ফেরত আসবেন। সো আলটিমেটলি আমাদের মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমে 3.80 সিজিপিএ লাগবে মিনিমাম সিজিপিএ, অ্যান্ড দেন তোমাকে একটা রেপুটেড ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করতে হবে। তোমার যে ডোমেইন ভালো লাগে, সিএসসিতে অনেক ডোমেইন আছে, সো একটা ডোমেইনে কমপ্লিট করে আসো। এবং ম্যাক্সিমাম এখন চলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সো এই সেক্টরে প্রাধান্য অনেক বেশি। সো তাদেরকেই টিচার হিসেবে এবং দেন কিছু 5টা স্টেপে হায়ার করে ওরা, কারণ অ্যাপ্লিকেশন তো অনেক বেশি পড়ে। সো ওখান থেকে ইন্টারভিউ প্রসেস আছে, ওখান থেকে এক্সাম আছে, দেন ডেমো আছে, অনেক কিছু ডেমো দেওয়া লাগে, অ্যান্ড দেন সব কিছু। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা ছাড়া টিচার আপনাকে নিবেই না বা ফ্যাকাল্টি হিসেবে নিবেই না, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যান্ড সাইটেশনস। আচ্ছা, মানে রিসার্চ এন্ড সাইটেশনস এগুলো ম্যাটার করে। একটা রিসার্চ পেপারে অনেকগুলো সাইটেশন থাকে, যে কে কতজন হচ্ছে এই রিসার্চ পেপারে রেফারেন্স দিয়েছে, সেই সাইটেশনের উপর ভিত্তি করেও কিন্তু আপনার ডেজিগনেশন আপ বলেন, দেন হচ্ছে আপনার রিক্রুটমেন্ট বলেন, সবকিছু। তাহলে ওভারঅল মানে সবকিছুই যেত ভালো, মানে নো ডাউট। তাহলে সবাই স্টিল কেন হচ্ছে যে মানে এটা কিন্তু ট্রু যে আসলে হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি থেকে যে স্টুডেন্টরা বের হয় তাদের কিন্তু হচ্ছে যে অ্যাচিভমেন্টগুলো ইন টার্মস অফ ক্যারিয়ার ইজ সামহাউ স্টিল সমাজে হয়তো বা অ্যাকচুয়ালি বেটার বলে আমি, যদি অ্যাকচুয়ালি আমাদের দেশে কোনো রিসার্চ পেপার নাই যেটা হচ্ছে যে এর আমাদের দেশের কোনো বড় সমস্যা, আমাদের দেশে প্রচুর ডেটার অভাব, প্রপার ডেটা, বাট স্টিল মানে হচ্ছে যে এটা টার্ন আউটটা বেশি, মানে অ্যাটলিস্ট আমার মানে জেনারেল সেন্স তাই বলে। কেন, রিজনটা কি? মানে স্টুডেন্টরা কি মোটিভেটেড না? মানে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রথম কথা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হওয়া যোগ্য স্টুডেন্টগুলো দেশে থাকেই না, এটা হচ্ছে প্রথম রিজন। আচ্ছা, ম্যাক্সিমাম যারা এখন, এটা পাবলিক ইউনিভার্সিটির জন্য সত্য, পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আপনি যাই বলেন। আমাদের এআইবিতে একটা স্টুডেন্ট ছিল যে কিনা বনানী ক্যাম্পাসে ক্লাস করছে, আমরা তো এখন কুড়িলে ক্লাস করি, উনি হচ্ছে বনানী, জাহিদ সাবুর, আচ্ছা অনেকেই চিনে থাকবেন, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার উনি। এখন এখানে তো যোগ্যতার কোনো কোশ্চেনই আসে না। বাংলাদেশের প্রথম গুগলের প্রিন্সিপাল এআইবিতে পড়ছে। শুধু আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে গিয়ে আপনি অ্যামাজন লেখেন, আপনি ওখানে লেখেন অ্যামাজন এআইবি, আপনি দেখবেন শত শত স্টুডেন্ট আছে
অ্যামাজনে কাজ করতেছে, গুগলে কাজ করতেছে, তাহলে এদের নিয়ে কথা হয় না কেন? মানে কারণ আমি যেটা বললাম এই যে জাহিদ সাবুর কয়জন জানে, তাই না? উনি গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপরের পদ, ওনার আন্ডারে অনেকগুলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডোমেইন আছে, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। দেন এই জিনিস যেমন উনিও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, বুয়েটের জুলকারনাইন মাহমুদ এবং ঝঙ্কার মাহবুব দুইজনই বুয়েটের, যদিও জুলকারনাইন মাহমুদ বুয়েট কমপ্লিট না করেই কোরিয়াতে চলে গেছে, ওটার বিষয় আলাদা। অন্যদিকে আমাদের জাহিদ সাবুরও আছে যিনি কিনা প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। সো এখন এই জায়গার কম্প্যারিজনের কিন্তু কোনো রিজনই থাকে না, বিকজ দুইজনই একই প্ল্যাটফর্মে আছে, দুইজনই ভালো, তাই না? সো এখন আপনি এইভাবে জাজ করতে পারেন না। তুমি গুগল কখনোই জিজ্ঞেস করবে না যে তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে আসছো, তাই না? তোমার স্কিল আছে, তুমি আসো। সমাজে কেন এখন আমরা এটা মনে করি, এটা রিজন। সো এই জিনিসটা একটু ভালো মতো বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভে পাবলিক ইউনিভার্সিটির এত দাম এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকেই নাক শিটকানো একটা অবস্থা কেন, এটা নর্মালি আমাদের বুঝতে হবে। কারণ অবভিয়াসলি মুক্তিযুদ্ধের আগের থেকে এত বছর ধরে দাঁড়ায় থাকা একটা ইউনিভার্সিটি যেখান থেকে হাজারো গ্র্যাজুয়েট অনেক অনেক ভালো জায়গায় আছে, তাই না? এবং মুক্তিযুদ্ধেও কিন্তু এইসব ইউনিভার্সিটির অনেক ভূমিকা আছে। সো এইগুলাকেই কিন্তু মানুষ অবভিয়াসলি প্রাধান্য দিবে, কারণ এখানে একটা ব্র্যান্ড আছে, শত শত বছরের ব্র্যান্ড আছে একটা। বাট প্রাইভেট ইউনিভার্সিটি কত দিনের? এনএসইউ আমার মনে হয় 1990 বা 92 বা তারও কিছুদিন আগে, আমাদের এআইবিও তো 1990 সালের দিকে। সো কয়দিন হয়েছে ওই, সো আগে তো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছিল। সো আলটিমেটলি এই জন্য মানুষের সমাজে অ্যাকসেপ্টেন্সটা একটু পাবলিক ইউনিভার্সিটির দিকে বেশি। আচ্ছা, এবং প্রাইভেট ইউনিভার্সিটি যেমন তোমার সাবজেক্টে পড়তে আসলে কিরকম কস্ট লাগে? আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, নর্থ সাউথ বলি, ব্র্যাক বলি, তিনটারই মোটামুটি একই রকমের একটা খরচ লাগে। কম্পিউটার সায়েন্স পড়তে নর্মালি আমাদের 12 থেকে 11 লাখ লাগে। আচ্ছা, 11-12 লাখ, রাইট। সো আলটিমেটলি এনএসইউ, ব্র্যাক এবং এআইবি এই তিনটাতে মোটামুটি এই সেম রেঞ্জই লাগে। ব্র্যাকে একটু বেশি লাগে, সাপোজ 50 বা 1 লাখ বেশি লাগে ফর দেয়ার টার্ক, সো ওইখানে মেবি তাদের 1.5 লাখ বা এরকম একটা এককালীন নিয়ে নেয়, সো ওইটার জন্য। বাট নর্মালি ইন অ্যান অ্যাভারেজ মোরলেস আমাদের এরকমই লাগে এই তিনটা, অন অ্যাভারেজ 12 লাখ টাকার মতো হচ্ছে সিএসসি পড়তে লাগে। ওকে, এটা হচ্ছে যে 4 বছরে। এআইইউবি বা অন্যান্য হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির অন্যতম বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে ওপেন ক্রেডিট। সো ওপেন ক্রেডিট আর ক্লোজ ক্রেডিট যারা বুঝে না, ক্লোজ ক্রেডিট মানে হচ্ছে যে আপনাকে ইউনিভার্সিটি একটা পার্টিকুলার অ্যামাউন্টের ক্রেডিট আওয়ার বা আপনি কি কি কোর্স নেবেন একটা সেমিস্টারে সেটা তারাই ফিক্স করে দেয়। আপনি অ্যাট বেস্ট 2 থেকে 3টা অপশনাল সাবজেক্টের মধ্যে একটা চুজ করতে পারেন, এতটুকু আপনাকে ফ্রিডম দেওয়া হয়। বাট আপনি একটা সেমিস্টারে কতটুকু মানে কোর্স নেবেন সেটা আপনাকে একদম ফিক্স করে দেওয়া। যেমন আমার প্রত্যেক সেমিস্টারে অন অ্যাভারেজ 20 থেকে 21 ক্রেডিটের কোর্স থাকে, আমি চাইলেও বেশি নিতে পারবো না, চাইলে কমও নিতে পারবো না। প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশিরভাগ ক্ষেত্রে ওপেন ক্রেডিট থাকে। ওপেন ক্রেডিট মানে হচ্ছে আপনি চুজ করতে পারবেন যে আপনি এই সেমিস্টারে কয়টা কোর্স নেবেন, আপনি এই সেমিস্টারে কোন টিচারের কোর্স নেবেন, এগুলো অনেক কিছুই চুজ করা যায়। সবসময় আবার চুজ করা যায় না, কারণ অনেক সময় হচ্ছে সিট থাকে না, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট এরকম হচ্ছে চুজ করা যায়, আপনার ডোমেইনের মধ্যে আপনি চুজ করতে পারবেন। এখন এটার কারণে যেটা সুবিধা, যেটা আসিফকে মানে এটা বলার পিছনে অন্যতম রিজন হচ্ছে আসিফ কিন্তু আমার একবার জুনিয়র হওয়া সত্ত্বেও আমার এখন মাত্র 4th ইয়ারের ফার্স্ট সেমিস্টার শুরু, আসিফের গ্র্যাজুয়েশন শেষ, কারণ আসিফ আগে বেশি কোর্স নিয়ে সব শেষ করে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে আসলে ওপেন ক্রেডিট সিস্টেমে লাভটা কোথায় এবং ওপেন ক্রেডিট সিস্টেমকে অ্যাকচুয়ালি ভালো কিনা, তোমার জন্য কিভাবে বেনিফিশিয়াল হচ্ছে, তুমি কিভাবে 3 বছরের মধ্যে তোমার মানে ভার্সিটি শেষ করে ফেলছো? আমরা যদি একটু বাংলাদেশের বাইরে যাই, ইউএস, কানাডা, এই ইউনিভার্সিটিগুলোর দিকে যদি একটু তাকাই, হ্যাঁ, বার্ডস আই থেকে, তখন দেখবো ওই সব ইউনিভার্সিটি, এমআইটি বলেন, হার্ভার্ড বলেন, যাই বলেন না কেন, আইভি লিগে যেগুলো আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেমন ভালো ভালো ইউনিভার্সিটিগুলো প্রিন্সটন, ব্রাউন ইউনিভার্সিটি, প্রত্যেকটা ওপেন ক্রেডিট। কেন? এই নেচারটা বা এই জিনিসটা আসছে বাইরের ইউনিভার্সিটিগুলো থেকে। আচ্ছা, বিকজ এখানে একটা বড় ফ্যাক্টর আছে, বাইরের কান্ট্রিগুলোতে সামার যে অংশটা আছে, বিকজ আমাদের কি করতে হয়, আমাদের টাকা দিতে হয় না আমাদের ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। সো বাইরের ইউনিভার্সিটিগুলো কিন্তু নর্মালি এরকম করেই আমাদের ওগুলো প্রাইভেট বা পাবলিক না, ওইরকম হচ্ছে এমআইটি কিন্তু আপনি বলতে পারবেন না এটা পাবলিক বা প্রাইভেট। সো ওই জিনিসটা আমরা কখনো বলতে পারবো না এমআইটি কি প্রাইভেট না পাবলিক, বাট আমাদেরকে কিন্তু পে করতে হবে পার্টিকুলার কোর্সের জন্য। সো এখন এরকম হয় যে সামার সিজনে, সামারটা অনেক ছোট হয়, 3টা পার্টিকুলার হচ্ছে আমাদের সেমিস্টার থাকে। যেমন বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের কি হয় যে বছরে 2টা সেমিস্টার, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বছরে 3টা সেমিস্টার, একটা স্প্রিং, একটা হচ্ছে সামার অ্যান্ড দেন হচ্ছে ফল। সো এই সামারটা অনেক বেশি ছোট হয়,
পরিসরে। সো টাইম ফ্রেমের কথা যদি বিবেচনা করি, তাহলে এই ছোট সময়ে বাইরের কান্ট্রিগুলোতে যেটা হয়, ওরা ম্যাক্সিমামই ড্রপ দেয়। আচ্ছা আচ্ছা। কেন ড্রপ দেয়? ওই সময় ওরা বা ড্রপ দেয় বা একটা ক্রেডিট বা একটা কোর্স নেয়, মানে 3 ক্রেডিটের একটা কোর্স নিল এবং বাকি রেস্ট অফ দ্য টাইম ওরা আউটসোর্সিং করলো। এইখান থেকে যে টাকাটা জেনারেট হয় পুরো সামারে, এইটা দিয়ে তোরা বাকি 2টা সেমিস্টার চলে। আচ্ছা আচ্ছা। সো এইটা হচ্ছে প্রথম ফ্যাক্টর কেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে 3টা সেমিস্টার করে দেওয়া হয়েছে। কারণ আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু আউটসোর্সিং করে নিজেরা ইনকাম করে নিজেরা চালায়। সো আলটিমেটলি এই জিনিসগুলো, এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে অনেকেই হয় কি 2টা সেমিস্টারে চাইলো অনেক ভালো মানের ভালো লেভেলের একটা অ্যামাউন্টের একটা ক্রেডিট আবার কমপ্লিট করে ফেললো, সাপোজ 20 ক্রেডিট কমপ্লিট করে ফেললো, 21 ক্রেডিট কমপ্লিট করে ফেললো, বাট মাঝখানে সামার ওরা একটু রেস্ট নেয়, যে আমার রিল্যাক্স করে বা আউটসোর্সিং করে, যেটা বললাম যে আমি এই সেমিস্টারে পরের সেমিস্টারের জন্য আমি টাকা একটু ম্যানেজ করি। সো এই জিনিসগুলো আমাদের জাস্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এবং মোর ইম্পর্টেন্টলি আমি যেটার জন্য অ্যাডভান্টেজ পাইছি, মোহিত ভাই থেকে আগে বের হয়ে গেছি। সো এইটাও একটা বড় অ্যাডভান্টেজ যে তুমি চাইলে, তুমি যদি ক্যাপাবল হও, তুমি আগে কোর্স নিয়ে কমপ্লিট করে ফেলতে পারবা। বাট এখানে আমার একটা পুশ ছিল। পুশটা হচ্ছে আমি ইউনিভার্সিটিতে সিজিপিএর জন্য, আমার গ্রেডের জন্য একটা স্কলারশিপ পাইছিলাম। এই স্কলারশিপটা পাওয়ার জন্য আমার যেখানে 12 লাখ লাগতো টাকা, ওইটা আমার এসে দাঁড়াইছে 2 থেকে 3 থেকে 4 লাখ অ্যাপ্রক্সিমেটলি 4 বছরে। হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু আমি একটা কাট অফ পাইছি, তাই না? সো একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা ওয়েভ চলে গেছে। সো এইটার জন্য একটা ক্রাইটেরিয়া আছে যে প্রতি সেমিস্টার তোমাকে এনরোল করতেই হবে এবং নির্দিষ্ট অ্যামাউন্ট 15 ক্রেডিট মিনিমাম থাকা লাগবে, নাহলে তোমার এই স্কলারশিপটা এখানেও একটা রিজন আছে। বিকজ কেউ যদি 2 ক্রেডিট বা 3 ক্রেডিট নেয়, 3 ক্রেডিটের 2টা কোর্স নেয় সাপোজ, তার জন্য তো স্কলারশিপ অ্যাভেল করা একদম ইজি, কারণ 2টা কোর্স নিছে মাত্র। বুঝছি, মানে কম্পিটিশনটা থাকে। হ্যাঁ, সো কম্পিটিশনটা থাকে না। সো 5 ক্রেডিট নিয়ে সেখানে ফাইট করা, ডমিনেটিং একটা পর্যায়ে চলে যাওয়া কিন্তু এত ইজি টাস্ক না। যার কারণে আমাদের ইউনিভার্সিটিগুলোর কি থাকবে, যে মেইন মোটো কি থাকবে, আমরা ম্যাক্সিমাম অফ টাকা আমরা জেনারেট করবো স্টুডেন্টদের কাছ থেকে, এইগুলো আমরা পরে রিসার্চের কাজে লাগাবো, তাই না? ক্যাশ ফ্লোটা এভাবেই চলে। সো এই ক্যাশ ফ্লোটা ধরার জন্য ইউনিভার্সিটি টার্গেট থাকে যত কম অ্যামাউন্ট অফ স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া যায় তত আমার জন্য বেটার, তাই না? এবং যত যোগ্য স্টুডেন্টকে আমি স্কলারশিপ দিব, আমার ফিল্টারেশনটা তত সহজ হবে, কারা রিসার্চ করতে পারবে, কারা অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটি ভালো। সো সব জিনিসগুলো এই ক্রেডিটের উপর নির্ভর করে, যার কারণে এই ওপেন ক্রেডিটটা শুধুমাত্র টিচার ইউনিভার্সিটির এন্ড থেকেও না, বরং স্টুডেন্টদের এন্ড থেকেও অনেক ভালো। আচ্ছা আচ্ছা, দ্যাটস আ রিয়েলি গুড টেক আই গেস, আসলে কেন ক্লোজ ক্রেডিট বা ওপেন ক্রেডিটের মধ্যে একটা ভালো কম্প্যারেটিভ। এখন তোমার পার্সোনাল হচ্ছে যে মানে আইডিয়াগুলোতে আসি, আমি অনেকগুলো জিনিস নিয়ে কথা বলবো, কারণ আসিফের সাথে আমি অলরেডি অনেক জায়গায় কাজ করেছি। সো আসিফের প্রথমে আসবে একাডেমিক মানে অংশটাতে, যে আসলে আসিফ অলরেডি রিসার্চ পাবলিকেশন করেছে কয়টা, 2টা করছেন অলরেডি? আমার 2টা অলরেডি হচ্ছে পেন্ডিং, এবং বাকি যে 2টাতে আমি কাজ করতেছি সেটা অলরেডি রিভিউ স্টেটে আছে। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে যে ওর বের হইতে আর কি, মানে যেহেতু বের হয়ে গেছে, আর আগামী 2-3 মাসের মধ্যে ওর ভালো অ্যামাউন্টের পাবলিকেশন থাকবে, এবং হচ্ছে যে মানে দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যারা বাইরে অ্যাপ্লাই করতে চায় ভালো রিসার্চ পাবলিকেশন থাকা ইজ ভেরি ভেরি ক্রুশাল। আমি নিজেও এখনো পর্যন্ত পাবলিকেশন নিয়ে মাত্র কাজ করা শুরু করছি, বিকজ আই হ্যাভ টাইম অলসো। বাট হচ্ছে যে আমি আসিফের কাছ থেকে আসলে শুনতে চাই যে হোয়াট ডিড ইউ রিসার্চ অ্যাবাউট, হাউ ডিড ইউ গো অ্যাবাউট ইট, তারপরে তোমার পার্টিকুলারলি সিএসসি জার্নিটাও শিখবো, মানে সম্পর্কে জানবো যে আসলে তুমি যে জাভা স্ক্রিপ্ট নিয়ে আসলে তুমি যে আসলে সিএসসির অন্যান্য নলেজগুলো থেকে কোথা থেকে গ্যাদার করেছো। বাট ফার্স্ট রিসার্চটা দিয়ে স্টার্ট করি। ওকে, সো রিসার্চ একদমই জানতাম না আমি নর্মালি। ফার্স্ট অফ অল, কে জানে ভাই ইউনিভার্সিটি কেউ রিসার্চ জানে না। 3rd ইয়ারে যখন পড়ি তখন মাঝে মধ্যে এরকম হয়তো যে অনেক কিছু আমি জানি না, সেই জিনিসগুলো রিসার্চ পেপার থেকে গ্যাদার করতে হইতো। এই যে রিসার্চ পেপারের সাথে পরিচয় হওয়া, আমার ইন্টেনশন যেগুলো আছে, আমার একটা জিনিসের রিসার্চ করা দরকার। কি করলাম, ভালো স্টুডেন্ট ফিল্টার আউট করার চেষ্টা করলাম। প্রতি সেমিস্টার পরপরই তো ওই যে র্যাঙ্কিং দিয়ে দেয়, আমার টার্গেট থাকতো। আমরা তো অলরেডি, আমার সিজিপিএ ছিল 3.95 আমি যখন থার্ড সেমিস্টারে পড়ি, এবং আমি 3rd সেমিস্টারে যে স্কলারশিপ পাইছি সেটা একদম আমার লাস্ট এন্ডিং পর্যন্ত ছিল। আচ্ছা, একদম টোটালটা আমি ওয়েভ পাইছি। সো এখান থেকে আমার কি হয় যে আমার ইউনিভার্সিটিতে যেই স্টুডেন্টগুলো ভালো, তাদের সাথে আমার
পরিচয় হয়ে গেছে। তানজিব মাহবুব একজন ছিল, দেন জামিউল জিম, ওদের জামিউল জিমের সিজিপি তো 3.98 ছিল, সো আমার চেয়েও আগে ছিল। সো আলটিমেটলি ওদের সাথে পরিচয় হয়ে যাওয়ার পরে আমরা চিন্তা করলাম আমাদের টোটাল মেন্টালিটি, ভালো স্টুডেন্টদের মেন্টালিটি একই রকম থাকবে, খারাপ স্টুডেন্টদের মেন্টালিটি একই রকম থাকবে, এটাই তো নর্মাল সেন্স। তাদের সাথে বসলাম, কোর্স করতে 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 হঠাৎ একদিন মনে হলো আমাদের কিন্তু আলাদা থিসিস আছে নর্মালি সব ইউনিভার্সিটিতে, পাবলিক হোক প্রাইভেট হোক, ওটা 4th ইয়ারে, কিন্তু আমরা 3rd ইয়ারে থাকাকালীন সময়, মাত্র 3rd ইয়ারে উঠছি, ওই সময় আমরা থিসিস নিয়ে আলোচনা করতেছি। আমরা চিন্তা করলাম যে থিসিস অনেক দেরি ভাই, এত দেরি করে লাভ নাই। আমরা নিজেতে যে এক্সপার্টিস আছে আমাদের আমরা অনেক কিছুই তো জানি, কারণ আমরা তো আর সিজিপি এমনি উঠাই না, আমরা তো কিছু না কিছু জানি। প্রত্যেকে তোমাদের নলেজগুলো শেয়ার করো, আমরা এখান থেকে রিসার্চ পেপার বাইর করবো। এবং একজন সুপারভাইজার সিলেক্ট করলাম, আমাদের সুপারভাইজার যার সাথে আমরা অফিসিয়াল থিসিসও করছি। সো ওনার সাথে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এআইবির কম্পিউটার সায়েন্সের, সো আলটিমেটলি হিউম্যান রিকগনিশন নিয়ে কাজ করে। এবং তখন আমরা মেটাভার্স একটা নতুন একটা আইডিয়া যেটা জেনারেট হয়েছে, নতুন আইডিয়া, সো এইটা নিয়ে আমরা রিসার্চ পেপার একটা পাবলিশ করার দায়িত্ব নিলাম। অ্যান্ড আফটার ওয়ার্কিং 2 months কন্টিনিউয়াসলি আমরা কিন্তু একটা পর্যায়ে আসছি যে রিসার্চ পেপারটা একদম পারফেক্টলি দাঁড় হয়ে গেছে মাত্র 2 মাসে। এবং আমরা অনেক ভ্যাস্টলি কাজ করছি এটার মধ্যে, ঠিক আছে। এটা একটা সার্ভে পেপার ছিল। সার্ভে পেপার মানে হচ্ছে কি যে আমরা 300টা পেপার বা 400টা পেপার পড়বো, সেখান থেকে তারা অ্যাকচুয়ালি কি বলতে চাইতেছে বা মেইন আউটকামটা কি। কারণ আমরা প্রথমেই এই সেক্টরে ঢুকে ইমপ্লিমেন্টেশন বেস কিছু করতে পারবো না, বিকজ আমাদের সো আমরা চিন্তা করলাম যে আমরা একটা সার্ভে টাইপ করি, যে আমরা আগে নিজেরা জানি যে অ্যাকচুয়ালি রিসার্চ পেপার লিখতে হয় কেমন। সো ইট ওয়াজ এ প্রোটোটাইপ অ্যাকচুয়ালি ক্যান সে। সো আলটিমেটলি আমরা কি করলাম, 300টা 400টা রিসার্চ পেপার পড়লাম, ওটার থেকে সাইটেশন দিলাম। সার্ভে পেপারে সাইটেশন বেশি লাগে, এটা নর্মাল সেন্স। এবং সাইটেশন থেকে পরবর্তীতে আমরা এটাকে একটা পাবলিকেশনের জন্য দাঁড় করাইলাম, এবং সেই পাবলিকেশনটা তে পাবলিশও হয়ে যায় রিভিউ স্টেটে, এখনো রিভিউ স্টেটে আছে। কিন্তু কারণ কি, একটা রিসার্চ পেপার পাবলিশ হইতে 1 বছর 8 মাস অনেক টাইম লাগে, হ্যাঁ অনেকবার। সো ফার্স্ট কারেকশন আল্লাহর রহমতে আমাদের চলে আসছে, টুকটাক ছোটখাটো কারেকশন, গ্রামাটিক্যাল নাকি অ্যাকচুয়ালি মানে না গ্রামাটিক্যাল না, জাস্ট লজিক্যাল, জাস্ট 1-2টা পয়েন্টে আমরা মেটাভার্সের নিয়েতেও আমরা ডিসকাশন করছি। ওদের ব্যাপার ছিল যে এন্টারপ্রাইজ লেভেলে মেটাভার্স কেন ইম্পর্টেন্ট, এই জিনিসটা জাস্ট লাগায় দাও তাইলেই হয়ে যাবে। সো আলটিমেটলি জাস্ট আমরা এইটাই একটু এক্সটেন্ড করে দিছি। অ্যান্ড দেন এইটার পরে এখনও এটা রিভিউ স্টেটে আছে, 8 মাস অলরেডি ওরা নিয়ে নিছে, এখন আরও 6 মাস ধরে আছে অ্যাপ্রক্সিমেটলি। সো এই রিভিউ স্টেটে থাকা মানে এটা কিন্তু চলে আসে ডুই নাম্বার দিয়ে, এটা অ্যাড করা যায় নিজের পাবলিকেশন। সো এটা নিয়ে আমাদের মাথা ঘামানো নাই। সো এটা একটা গেল। দেন সেকেন্ডলি আমার যে পেপারে কাজ করা হয়েছে সেটা হচ্ছে ফেডারেটেড লার্নিং। এটা ছিল হচ্ছে ইমপ্লিমেন্টেশন বেস। এটা হচ্ছে আমাদের কি এটা কি এক্স্যাক্টলি, ওকে, ধরেন আপনি চ্যাটিং করতেছেন বা আপনি ইমেইল লিখতেছেন আমাকে, আপনি কি দেখছেন যে আপনি স্যার লেখার পর আপনাকে অলরেডি একটা সাজেশন দেয়, অটো রেকমেন্ডেশন আর কি, যেটা এটা কিভাবে দেয়, ও কিভাবে জানে আপনি কি চাচ্ছেন? অনেকগুলো ডেটা অ্যানালাইসিস করছে। এই যে ডেটা অ্যানালাইসিস গুগল যেটা করে, ফেডারেটেড লার্নিং ফলো করে। এই কনসেপ্টটা একদম নিউ, বাংলাদেশে মাত্র এনএসইউ একটা পেপার পাবলিশ করছে। এআইবি থেকে আমরা প্রথম যারা ফেডারেটেড লার্নিং নিয়ে কাজ করছি। জাস্ট এই 2 থেকে 3টা রিসার্চ পেপার আছে পুরা বাংলাদেশে, আর কেউ কাজ করে নাই, না কোনো পাবলিক ইউনিভার্সিটি। এবং এটা আমাদের রিসার্চে দেখছি যে বাংলাদেশে কেউ কাজ করছে কিনা, এটা পৃথিবীতেই নতুন। মাত্র গুগলেরই 6টা পেপার আছে শুধুমাত্র ফেডারেটেড লার্নিং এ, তো আর কোথাও কেউ কাজ করা নিউ আর কি, একদম। সো একদম নিউ আইডিয়া। এটা আমাদের সুপারভাইজার মৃধা স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি দিছেন যে তোমরা ফেডারেটেড লার্নিং নিয়ে কাজ করো। আমরা পুরা জিরো আইডিয়া থেকে প্রো লেভেলে যে ট্রানজিশনটা, সেটা আমাদের নিয়ে যেতে হয়েছে। দিন রাত কাটাকাটি করা লাগছে, প্রত্যেকে ভাগ করে নিয়েছিলাম কীভাবে। সো এই জিনিসটা কি একটু বলি। ধরেন এটা হচ্ছে একটা সার্ভার, গুগলের সার্ভার। আপনি যখন রাতে ঘুমায় যান, আপনার ডেটা ট্রেন হয় আপনার নোড দিয়ে। নোড মানে হচ্ছে ধরেন এটা একটা নোড, ফোন একটা নোড, বা যেই জিনিসগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে নোড, ইনফরমেশন সোর্স। সো ওই জায়গা থেকে প্রতি রাতে আপনি যখন ঘুমায় যান বা যে কোনো সময় আপনার ডেটা আপনি যাই করেন না কেন, এই জিনিসগুলো কিন্তু গুগল সার্ভারে যাইতে থাকে। এবং গুগল গুগল সার্ভারে যাওয়ার পরে গুগল সার্ভার কি করে, এগুলোর অ্যানালাইসিস করে।
অ্যানালাইসিস এটাকে বলে অ্যাগ্রিগেশন স্টেট, এবং এই অ্যাগ্রিগেশন স্টেট থেকে ওর একটা মডেল থাকে, ওই মডেলে ওরা কি করে এটাকে ট্রেন আপ করে, এবং এখানে অনেক ট্রানজিশন আছে। সো এইটাকে ট্রেন আপ করার পরে ওই যে গ্লোবাল মডেল বলে, ওই গ্লোবাল মডেলগুলো থেকে আপনার নোডে বা বিশ্বের যত ফোন আছে সবগুলা থেকে ওরা জাস্ট ওই মডেলগুলোকে ট্রেন করায় দেয়। যার কারণে কি হয়, এখন বিশ্বের সবার যারা কিনা সাপোজ আপনি একটা গেম খেলেন, সো যারা ভ্যালোরেন্ট খেলে বা যারা একটা গেম খেলে, পাবজি দিয়ে বুঝাই সবচেয়ে ভালো, পাবজি দিয়ে বুঝাই, হ্যাঁ। সো পাবজি যারা খেলে তাদের মেন্টালিটি কিন্তু সেম থাকে অলমোস্ট, আমাকে চিকেন ডিনার পাইতে হবে, আমাকে এই করতে হবে, চলাফেরা কিন্তু সবারই একই থাকে। যারা গুগল ইউজ করে তাদেরও মোটামুটি সেম হিউম্যান নেচার ম্যান। সো আলটিমেটলি হিউম্যান নেচার যদি সিমিলার হয় তাহলে প্রত্যেকের ডেটা আমরা কালেক্ট করে সেগুলো দিয়ে মানুষ কি চাচ্ছে সেগুলোকে ট্রেন করে। চ্যাট জিপিটিরও কি মোটামুটি সেম মানে কনসেপ্ট? চ্যাট জিপিটিও সেম কনসেপ্ট। চ্যাট জিপিটি যেটা দিয়ে লার্ন করানো হয়েছে, আমরা তো ফেডারেটেড লার্নিং ইউজ করছি, ওরা ইউজ করছে রিইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, রিইনফোর্সমেন্ট লার্নিং। এই রিইনফোর্সমেন্ট লার্নিং বিশাল বড় সেক্টর, এগুলা আসলে এই ছোট মাথায় এখন পডকাস্টে বলা কিছু না, আই ওয়াজ ভেরি কিউরিয়াস না, জাস্ট হচ্ছে এইটাই যে অনেকগুলো ডেটা আমাদেরকে ট্রেন করতে হয়, ইটস এ পার্ট অফ মেশিন লার্নিং, তাই না? একটা মেশিন ধরেন এই গ্লাসের মধ্যে আমি যদি বলতে চাই যে জাস্ট 2-3টা আর্ডুইনো সার্কিট লাগাই দিলাম, এন্ড আমি বলতে চাই যে তুমি এই টেবিলের ময়লা পরিষ্কার করো, সো কি করবে, আমি যদি এই জায়গায় একটা ময়লা রাখি, এই জায়গায় অল্প ময়লা রাখি, ওকে আমাকে বুঝাইতে হবে আমি কোন জায়গায় বেশি ময়লা ফালাইতেছি। সো ওই জায়গায় আপনি যদি ময়লাই না ফালানো, কেমনে বুঝবে না। এই জন্য আমাদেরকে কি করা হয়, ফেডারেটেড লার্নিং এ এরকম কিছু জাঙ্ক দেওয়া হয়। জাঙ্ক দিলে ও তো বুঝতে পারবে যে হ্যাঁ ওর ফোনে তো অনেক বেশি জাঙ্ক, ও তো হ্যাকার, ওটা আমি ডেটা নিব না, কারণ এখানে কিন্তু ডেটা ইনজেকশন হয়। সো মানে এখানে এরপরে এই রিসার্চ পেপারে আমি প্রাউডলি বলতে পারি আমরা একটা নতুন আইডিয়া মানে ইনভেনশন করছি, যেটাকে আমি বলবো CCOD, কার্টেসিয়ান সেল আউটলায়ার ডিটেকশন অ্যালগোরিদম। আচ্ছা, একটা নতুন অ্যালগোরিদম আমরা বের করছি। সেটা হচ্ছে এই যে বললাম না অ্যাগ্রিগেশন স্টেট থেকে মডেলে যায়, এখন ধরেন আপনি চাইতেছেন যে অ্যাগ্রিগেশন স্টেটটা ভুলভাবে ট্রেন হোক, তাহলে আপনি কি করবেন, একটা বায়াসড ডেটা দিবেন না? আমি বায়াস ডেটা দিয়ে দিলাম যেন গুগলের সার্ভারে আমি হ্যাক করে ফেলাইতে পারি। ধরেন একটা মানুষ চাইতেছে গুগলের অ্যালগরিদমকে ম্যানিপুলেট করে। সো একটা মানুষ চায়, অনেকজন মানুষ কি চায়, একই জিনিস চায়। সো এগুলোকে আমরা ডেটা পয়েন্ট দিয়ে বিবেচনা করি। হ্যাঁ, সো আমি চিন্তা করলাম যে বাংলাদেশের মানুষ কি চায়, ধরেন যে বাংলাদেশের মানুষ শান্তি চায়, সাপোজ এই লজিকটাকে দিয়ে আমরা চিন্তা করি। সবাই তো শান্তিই চায়। এখন কেউ পাকিস্তানে বা ইন্ডিয়াতে থাকে, ও ঢুকাইয়া দিল এখানে বাংলাদেশের মানুষ অশান্তি চায়, তাহলে ম্যানিপুলেট ডেটা ঢুকতেছে না? তাহলে গ্লোবাল মডেলটা অ্যাগ্রিগেশন স্টেট দিয়ে তো ম্যানিপুলেট ডেটা গ্র্যাব করতেছে, এবং সেটাকে সবাই সার্কুলেট করবে। ও সবাইকে যখন সার্কুলেট করবে, এটা তো ভুল ডেটা সার্কুলেট করতেছে। এই জায়গাটাতে আমরা কাজ করছি, এইখানে আমরা CCOD নিয়ে আসছি, যেটা কার্টেসিয়ান যে ক্ষেত্র যেটা আমরা পড়ি, ওইখানে ডেটা পয়েন্টগুলো প্লট করে এবং বায়াস ডেটাগুলোকে কতটুকু দূরে আছে সেগুলোর একটা ডেভিয়েশন দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্স বের করে দেন হচ্ছে, এবং স্ট্যাটিস্টিক ক্যালকুলেশন আমরা ইউজই করি না, কারণ আমরা যদি ইউজ করি তাহলে তো আমার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে। আমরা ইউজ না করে কিভাবে করা যায়, আমরা চিন্তা করছি যে সেন্টার নির্ণয় করব, আমাদের যে মেইন ডেটা ক্লাস্টার আছে সেন্টার থেকে একদম বর্ডার পর্যন্ত যাব। আমাদের ক্যালকুলেশনই করার দরকার নেই ডেটাটা কতটুকু দূরে আছে, কারণ বর্ডার পর্যন্ত চলে আসার পরেই তো আমি বুঝতেছি এটাই আমার অ্যাকচুয়াল ডেটা, আমার দেখারই দরকার নেই আউটলায়ার কি। সো আলটিমেটলি এরকম একটা এতদিন পর্যন্ত যেটা হয়তো সেটা হচ্ছে মিন এভারেজ নেওয়া হইতো। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমি এই জিনিসটা ইজি করি, দুইটা পয়েন্টের মধ্যে মিন এভারেজ নিলে আমাদের ক্যালকুলেশন কমপ্লেক্সিটিটা বেড়ে যায়। সো এটা নিয়ে কাজ করা হয়েছে, এটাকে বলে কে মিন ক্লাস্টারিং অ্যালগোরিদম। সো এটা নিয়ে অনেকেই কাজ করছে, আমরা চিন্তা করছি এটা নিয়ে কাজ করলে যে ইস্যুটা হইতো সেটা হচ্ছে আমার সার্ভারে ডেটা লোডিং টাইম বেড়ে যেত, কারণ আমাকে তো অনেক বেশি ক্যালকুলেশন করতে হইতেছে। আমরা এই ক্যালকুলেশনটাকে কমাই আনছি। কিভাবে? আমরা বেরই করবো না মিন ক্যালকুলেশন, আমরা কি করব, এই যে ডেটা পয়েন্টগুলো আছে কোন লজিকের, বাংলাদেশের মানুষ শান্তি চায়, সবাই তো এই শান্তি চাইতে ক্লিক করছে, বাট যে ডেটা যে দিল বাংলাদেশের মানুষ অশান্তি চায়, তার ডেটা পয়েন্টটা সাপোজ এখানে, বাট মেইন ডেটা ক্লাস্টারটা এখানে, তাহলে আমার জাস্ট বের করতে হইতেছে ক্লাস্টারটা কতটুকু, আমার দেখারই দরকার নেই ডেটার হচ্ছে যে মানে দিন শেষে ডেনসিটি নিয়ে কাজ করছি, ডেনসিটি বেস ক্লাস্টারিং। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করছি এবং এটা অনেক ভালো রেসপন্স পাইছে। আমরা 99% অ্যাকুরেসি পাইছি আমাদের অ্যালগোরিদমে, যেটা গুগলের রিসার্চাররা কাজ করছিল লাস্ট সেমিস্টার। আমি একটা পেপার দেখছিলাম, ওরা 92% ইয়া পাইছে, অ্যাকুরেসি পাইছে, বাট আমরা 99% পাইছি। সো এটা হিউজ যে এই রিসার্চ পেপারও পাবলিশ হয়ে যায়, এবং এটা এলসভিআর এ আমাদের অলরেডি কাজ চলতেছে। এলসভিআর একটা পাবলিকেশন, এখানে অলরেডি আমরা রিসার্চ পেপারটা সাবমিট করছি এবং ওরা জাস্ট
এটা নিয়ে কাজ করতেছে। প্রিটি নাইস। মানে আই ডোন্ট রিয়েলি নো যে পডকাস্টের এই পয়েন্টটুকু আসলে সবাই বুঝছে কিনা, অনেকেই না বুঝতে পারে, বাট এটা ইন্টারেস্টিং, এটা ট্রু, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সো যদি কারো এআই মেশিন লার্নিং নিয়ে অনেক ইচ্ছা থাকে, ইউ নো হুম টু নক, যেন হচ্ছে তুমি আরো ফার্দার হচ্ছে যে ওর কাছ থেকে আইডিয়া নিতে পারো। এইখানে হচ্ছে যে মোটামুটি রিসার্চ নিয়ে আমরা ভালো কথাবার্তা বলেছি। আমার আসিফের কাছে প্রশ্ন হচ্ছে, আসিফ তোমার তো একাডেমিক রেজাল্ট অনেক ভালো, আমি তোমাকে যদি বলি 2টা প্রো টিপ দিতে হবে যে কিভাবে আসলে একাডেমিক রেজাল্ট ভালো করা যায়, তুমি আসলে এক্স্যাক্টলি কি প্রো টিপ দিবা? ওকে, সো এটা আমি 2টা ডোমিনেট স্টুডেন্টদেরকে বলতে চাই। একটা যারা ইউনিভার্সিটি লেভেলে উঠছে, হোয়াটএভার, তারা পাবলিকে পড়ে না প্রাইভেটে করে, সব জায়গার পড়াশোনা তোমার, সব জায়গা তোমার নিজেরই খাটতে হবে ভাই। তুমি পাবলিকে পড়ো প্রাইভেটে পড়ো ডাজন্ট ম্যাটার, তুমি নিজে যদি না খাটো, তোমার ভার্সিটির ট্যাগ তোমার হয়তো বা বাঁচায় দিছে, এখন নেক্সট তুমি যখন জব সেক্টরে যাবা তখন কিন্তু তোমার স্কিলই লাগবে। সো আলটিমেটলি, এবং যারা নতুন ইউনিভার্সিটি উঠছে, ফ্রেশার যারা, তাদের জন্য, আর যারা হচ্ছে এখন উঠবা তাদের জন্য। সো প্রথম কথা হচ্ছে, প্রো টিপ হচ্ছে, ইউনিভার্সিটি লেভেলে হয় কি গ্রুপিং চলে অনেক বেশি। You need to find a good group. That's the good thing. You need to find a good group. তোমার জন্য কোন গ্রুপটা খোঁজা লাগবে? যে গ্রুপ দিন শেষে মাস্তানি করে বা সিগারেট খাচ্ছে ওই গ্রুপ, নাকি যেই গ্রুপ রিসার্চ নিয়ে আলোচনা করতেছে, রিসার্চ পেপার পাবলিকেশনের জন্য এফোর্ট দিচ্ছে, কোন গ্রুপ? সো এটা তোমাকে ভাবতে হবে। এবং আমি জাস্ট অ্যাড করি, you don't need to be like happy with that group, অথবা তোমার ওই গ্রুপে সবাইকে পছন্দ করা লাগবে না, but you still need that group. Trust me, এটা না হলে খুব প্যারা হবে সামনে। সো আলটিমেটলি, বিকজ ভার্সিটিতে অনেক কিছু আছে, আমাদের হয় না এখন একটা এক্সাম দিলেই শেষ না, অ্যাসাইনমেন্ট আছে, গ্রুপ ওয়ার্ক আছে, গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে, কত কিছু, ল্যাব অ্যাসাইনমেন্ট আছে, ল্যাব রিপোর্ট, কত কিছু যে করতে হয় ইউনিভার্সিটি লাইফে তোমার একটা গ্রেড গ্র্যাব করার জন্য। সো এগুলো যারা ইউনিভার্সিটিতে উঠছে, যারা পড়ে, যারা 3rd 4th ইয়ার স্টুডেন্ট, প্রেশার খাইছে, তারা বুঝে, তাছাড়া তোমাদের বোঝানো সম্ভব না। সো আলটিমেটলি তোমরা বুঝবা ইন ফিউচার। বাট এইটা হচ্ছে প্রথম কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে, অলওয়েজ ট্রাই করবা নিজের সিজিপিএটাকে আপ রাখতে। কিভাবে রাখবে? এইটা কিভাবে রাখবে, সিজিপিএ আপ রাখার প্রথম টেকনিক কি? এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই রেজাল্ট ভালো করবো কেমনে, একটাই ওয়ে, পড়াশোনা করতে হবে, তাই না? সো এখন কিভাবে পড়তে হবে, স্ট্র্যাটেজি সবারই ডিফারেন্ট। মোহাম্মদ ভাই যেমন পড়ে, আমি অমনে যদি পড়ি, আমি ভালো নাও করতে পারি, কিন্তু মোহাম্মদ ভাই সিজিপিএ সাপোজ অনেক ভালো থাকতে পারে। আবার আমি যেভাবে স্ট্র্যাটেজিতে পড়ি, মোহাম্মদ ভাইয়ের সেই স্ট্র্যাটেজিতে পড়লে মোহাম্মদ ভাইয়ের রেজাল্ট খারাপও হইতে পারে। প্রত্যেকের স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট। তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোন বই পড়বো, ওই তুই কোন বই পড়ছিস, তোর রেজাল্ট তো ভালো, এটা না। তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোন স্ট্র্যাটেজিতে আমি গেলে আমার রেজাল্ট ভালো হবে। সো এই জিনিসটাতে নিয়ে তোমাকে কাজ করতে হবে, তোমাকে এটা বারবার টেস্ট করতে হবে। এটা ক্ষেত্রে আমি একটা ভালো আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে যে হোয়াট আই ডু, সেটা হচ্ছে আমার সিজিপিএ অনেক ভালো না, ইটস বিকজ আমার লাইফে গোল আলাদা, বাট ইটস ডিসেন্ট ইনাফ টু গেট মি টু ভেরি গুড ইউনিভার্সিটিজ, যদি আমি বাইরে অ্যাপ্লাই করি। সো ইটস গুড ইনাফ, মানে আমার লাইফে চলার জন্য যথেষ্ট ভালো। বাট কোয়েশ্চেন হচ্ছে যে আসলে আমি হোয়াট ডিড আই ডু এক্স্যাক্টলি। আমি এখানে 2টা কাজ করি। সো ইনিশিয়ালি যখন সিটি পরীক্ষাগুলো হয়, আমি এখানে একটু হচ্ছে মানে টুইকিং করি। সো কীরকম, আমি 2টা সিটি পরীক্ষায় 2ভাবে অ্যান্সার লিখি টু আন্ডারস্ট্যান্ড যে আসলে টিচার কোন টাইপের অ্যান্সার পছন্দ করে। সো দেয়ার আর লট অফ টিচার্স যারা অনেক বড় অ্যান্সার পছন্দ করে। ইউ ডোন্ট নেসেসারি নিড টু বি কারেক্ট, বাট অনেক লিখতে হবে। সিএসসি ক্ষেত্রে এটা হয়তো ট্রু না, এটা অবজেক্টিভ অনেক, বাট আমার সাবজেক্টে যেমন অনেক বেশি লিখতে হয়। সেকেন্ডলি আবার ট্রাই করেছে অনেক প্রিসাইজ অ্যান্সার লিখতে, যে আসলে এই টিচারকে প্রিসাইজ অ্যান্সার পছন্দ করে কিনা। সো আমার কাছে মনে হয় সিটি পরীক্ষাগুলোতে ইউ ক্যান গ্যাম্বল, একটা 2টা সিটি পরীক্ষা খারাপ হোক, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান ট্রাই যে যদি তোমার কোনো নতুন ফ্যাকাল্টি পড়ে, যে আসলে সে কীরকম ভাবে হচ্ছে যে তোমার লেখাগুলোতে রেসপন্ড করে। আমার এটা একটা ভালো আইডিয়া। আরেকটা যেটা করি, আমি প্রত্যেক সেমিস্টারের শুরুতে প্রত্যেক ফ্যাকাল্টির ব্যাপারে একটা রিভিউ পেপার মানে নিয়ে লিখে রাখি। লিটারালি আমার একটা মানে প্যাড থাকে, যেখানে হচ্ছে আমি লিখি যে এই স্যার এইভাবে কোয়েশ্চেন করে, এখান থেকে কোয়েশ্চেন করে, এই জায়গায় মার্কস দেয়। প্রিভিয়াস সিনিয়রদের সাথে কথা বলে আমি এগুলো সব ম্যানেজ করি। কারণ কি, আসলে দিন শেষে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করা আসলে ভালো জানার সমতুল্য না, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ও যেমন আসিফ যে রিসার্চগুলো করছে, আমি প্রিটি শিওর এটার সাথে ওর একাডেমিকের পড়াশোনার খুব একটা মিল নাই, একেবারেই নাই। এটা কিন্তু আলাদা জিনিস, এবং ও রিসার্চ করছে বা অনেক কিছু জানছে। বাট দেয়ার আর লট অফ পিপল যারা কিনা সিজিপিএ অনেক ভালো, মানে আমি আমার ডিপার্টমেন্টে দেখছি হয়তো সিজিপিএ 4 out of 4, বাট আমি যদি ওকে জিজ্ঞেস করি সাবজেক্ট নলেজ কীরকম, সাবজেক্ট নলেজের ডেপথ কিন্তু ওরকম না। ইজ আ ভেরি গুড স্ট্র্যাটেজিস্ট, যে এক্সামে ভালো করতে জানে। এখন প্রশ্ন আসতে পারে কোনটা ভালো ভাই, আমার কাছে মানে 2টাই ভালো, মানে 2টাই ইম্পর্টেন্ট, লাইফে জানো ইম্পর্টেন্ট, সিজিপিএটা ইম্পর্টেন্ট, নাহলে হচ্ছে যে আসলে কেউ তোমাকে দাম দিবে না। তো দিন শেষে আমার কাছে মনে হয় যে আসলে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করা ইম্পর্টেন্ট, টিচার রিড করতে পারা, ফ্যাকাল্টি আসলে কি চায় তোমার কাছে, কীরকমভাবে কোয়েশ্চেন করে এগুলো রিড করতে পারা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করা, এই জিনিসগুলো মোর ইম্পর্টেন্ট। বিকজ দিন শেষে এক্সাম একটা স্ট্র্যাটেজি,
এক্সাম মানে আসলে ভালো জানা না, এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝতে পারবা ইউনিভার্সিটি লেভেলে তোমার রেজাল্ট ভালো করা ততটা ইজিয়ার হয়ে যাবে। এবং এই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে নতুন ঢুকছো বা ফ্রেশার তাদের উদ্দেশ্যে, বা যাদের প্ল্যান আছে আর কি। সো এই জায়গার মেইন জিনিসটা হচ্ছে সিজিপিএ ধরে রাখার, ভালো সিজিপিএ মেনটেন করার। সেটা হচ্ছে কুইজ, যেটা ভাই সিটি বললো, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমাদের কুইজ বলে, সিটি বলে। সো এই কুইজ বা সিটিগুলোতে তোমাকে চিন্তা করতে হবে যে আমার সামনে যে মিড বা ফাইনাল টার্ম আছে ওইখানে আমার টার্গেট না, আমার টার্গেট সিটিতে তুমি যদি ভালো রেজাল্ট করো তোমাকে এই সিটিগুলাই তোমার ওই জায়গায় যদি কমতি থাকে গ্রেডগুলোকে তুলে ফেলবে। প্রথম কথা হচ্ছে কুইজে মাথা ঘামাবা। সাপোজ 20 মার্কের কুইজ, তোমার মনেই না হতে পারে আচ্ছা 20 মার্ক এটা তো কী হবে, 20-এর মধ্যে তোমাকে মিনিমাম 18 থেকে 19 তোমাকে গ্র্যাব করতেই হবে। হ্যাঁ, কারণ তুমি যখন ফাইনাল টার্মে যাবা অবভিয়াসলি ফাইনাল টার্মে কোশ্চেন কঠিন করবে, বিকজ মাল্টিপল ফ্যাকাল্টিজ কিন্তু এখানে জড়িত থাকে। সো তখন ডিফারেন্ট ফ্যাকাল্টি ডিফারেন্ট স্ট্র্যাটেজির কোশ্চেন করে। সো ওই জিনিসগুলো ধরতেও তোমার একটু অনেকগুলো বই পড়তে হয়। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের, আবার সিএসসি যারা পড়ে তাদের ক্ষেত্রে আমি আরেকটা বলতে চাই, সিএসসিতে কি করে একটা কোড দিয়ে দেয়। সাপোজ জাভা স্ক্রিপ্টে একটা কোড দিয়ে দিল, বা জাভাতে একটা কোড দিয়ে দিল, C++ একটা কোড দিয়ে দিল, কোডে কোথায় ভুল আছে সেটা ফাইন্ড আউট করতে হয়, ডিবাগিং, বা এটাকে আমরা সাধারণত ডিবাগিং বলি। সো এই ডিবাগিং টেকনিকটা সলভ করার জন্য তোমার বই লাগবে না, তুমি সারাদিন কোডিং করবা। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, কোড ফোর্সেস আছে, লিড কোড আছে, এগুলোতে কোড করে করতে 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 তোমার হাত যখন চলে আসবে তুমি কোডের দিকে তাকাইলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কোডে কোথাও ভুল আছে কিনা, বিকজ তুমি তো তখন আর রান বাটন ক্লিক করতে পারতেছো না কোশ্চেনে। সো আলটিমেটলি তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা আসিফ, একটা কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু তুমি এই কথাটা তুলছো, সেটা হচ্ছে আমি পডকাস্টের লাস্টের দিকে চলে আসছি, সেটা হচ্ছে সিএসসিতে যারা পড়ে, এটা আসলে একটা খুবই কমন আইডিয়া যে বাংলাদেশে কিন্তু সিএসসি গ্র্যাজুয়েট অনেক বেশি, রাইট। এবং সিএসসি গ্র্যাজুয়েটদের প্রথম দিকে যেরকম অনেক ডিমান্ড ছিল, আস্তে আস্তে ডিমান্ড এখন সেরকম নাই, বাট ইটস স্টিল গুড, মানে অন্যান্য সেক্টরের তুলনায়। তো সিএসসিতে সবার স্কিল তো আগের থেকে গড়ে তোলা উচিত। ইউনিভার্সিটির যে একাডেমিক্স বা একাডেমিক মানে কি বলে কারিকুলাম, সেখানে সিএসসি খুব মানে টোটাল কমপ্লিট করা হয় না। এক্স্যাক্টলি আর কি করা উচিত, হ্যাঁ মানে এটা বুয়েটেও না, সো বাংলাদেশের বাইরেও না, এটা সব জায়গায় আই গেস কোডার আসলে নিজে থেকেই করে। সো তোমার আসলে যদি কাউকে বলা হয় যে সামওয়ান হু ইজ স্টার্টিং কোডিং, মানে হয়তো বা যে সিএসসিতে পড়ছে তার হয়তো এটা আরো বেশি দরকার, এক্স্যাক্টলি কোথা থেকে বা কিভাবে হচ্ছে যে ফার্স্ট থেকেই ও নিজের হচ্ছে যে কোডিং স্কিলগুলো ডেভেলপ করতে পারে, কোথা থেকে করবে, ইভেন কেউ যদি হচ্ছে জাস্ট স্টার্ট করতে চায় তার কিভাবে স্টার্ট করা উচিত? সো এই কোশ্চেনটাকে আমরা হচ্ছে দুইটা অ্যান্সারে ভাগ করি, বা দুইটা ডোমেইনের জন্য আমরা দুইটা অ্যান্সার দিব। একটা হচ্ছে যারা কম্পিউটার সায়েন্সে পড়েছে তারা কিভাবে কোডিংটাকে স্টার্ট করতে পারে, অ্যান্ড যারা হচ্ছে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড হাউ দে ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট দেয়ার কোডিং জার্নি। সো প্রথমে যারা সিএসসিতে পড়তেছে বা পড়ার ইচ্ছা আছে তাদের জন্য আমি জিনিসটা শুরু করি। অবভিয়াসলি কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার প্রোগ্রামিং, সেখানে অবভিয়াসলি এখানে অনেক ডোমেইন আছে। তুমি চাইলে অ্যাপ ডেভেলপমেন্টে যাইতে পারো, তুমি চাইলে ওয়েব ডেভেলপমেন্টে আসতে পারো, তুমি চাইলে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্সের আরও কগনিটিভ রোবোটিক্স, কগনিটিভ মেশিন লার্নিং, অনেক জায়গা আছে, অনেক অ্যাকচুয়ালি ব্রাঞ্চ আছে যেগুলোতে তুমি ইউ ক্যান ট্রাভার্স। সো এখন মেইন কথা হচ্ছে আমি কিভাবে কোডিংটা স্টার্ট করবো। সাপোজ জাভা স্ক্রিপ্ট, আমি জাভা স্ক্রিপ্টের অনেক বড় ফ্যান, এই জন্য জাভা স্ক্রিপ্ট বলি, হ্যাঁ। দেন হচ্ছে পাইথন, এগুলো দিয়ে আমরা কীভাবে স্টার্ট করবো। প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাপোজ আমি সি প্রোগ্রামিং শিখে আসছি আমাদের ইয়া থেকে, ইন্টারমিডিয়েট বা এইচএসসি থেকে। সি প্রোগ্রামিং তুমি কিভাবে শিখছো? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন বেসিক সেম, খালি ওখানে একটা নতুন ফিচার অ্যাড করা। সাপোজ তুমি সি প্রোগ্রামিং করো, একটা কোডিং এর ভাষা সি প্রোগ্রামিং, এখন তুমি জাভা স্ক্রিপ্ট যদি আছে, জাভা স্ক্রিপ্ট আছে, পাইথন আছে। সো এই অন্যান্য আদার ল্যাঙ্গুয়েজগুলোতেও না বেসিক কনসেপ্ট কিন্তু সিমিলার। সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা মানে বাকিগুলার মোটামুটি সব কিছু শিখে ফেলা, জাস্ট হচ্ছে আমাদের ওগুলোর ডকুমেন্টেশন পরে নিতে হবে। সো এভাবে তুমি কোডিং জার্নি স্টার্ট করতে পারো। এবং আমি যে জিনিসটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে, সবাই কি করে আমাদের ভিডিওগুলো দেখে ইউটিউবে, যে ইউটিউবে ভিডিও দেখে দেখে এই জিনিসটা হচ্ছে ফাঁদ। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের ভিডিও হেল, বা হচ্ছে আমাদের টিউটোরিয়াল হেল। এই টিউটোরিয়াল হেল দেখে কখনো অ্যাকচুয়ালি প্রোগ্রামিং শিখতে হয় না। অনেকে প্রোগ্রামিং শেখায় না যে এটা করলে এটা হয় না, কারণ ওরা যতটুকু বলতেছে তোমার মাইন্ডেও ততটুকু ঢুকতেছে। তুমি যখন সাপোজ তুমি আমি কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখি, এখনও তো আমাকে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। জাভা স্ক্রিপ্ট সাপোজ আমি শিখবো, আমি জাভা স্ক্রিপ্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাবো, জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ দিলে ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন চলে আসে, ওইটা পরে শিখবা, ওখানে প্রিভিউগুলো থাকে কি হয়। নাহলে তুমি একটা কনসেপ্ট জানবা আরেকটা জানবা না ভিডিও দেখে শিখলে। সো এই টিউটোরিয়াল হেলে কখনো পড়বা না,
এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে প্রজেক্ট বেস লার্নিং করবা। সাপোজ আমি সকালে বসে আছি, আমার চিন্তা হলো এমন একটা যদি অ্যাপ থাকতো যে অ্যাপের মাধ্যমে বিএমআই মাপা যেত, হ্যাঁ আমি আমার বডি মাস ইন্ডেক্সটা মাপবো, বানায় ফেলো। তুমি তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, তুমি বানায় ফেলো। তুমি যদি বানায় ফেলতে পারো এবং এই যে দেখো একটা প্রজেক্ট করলা, এইখানে তুমি অনেক ডিফারেন্ট প্রবলেমে পড়বা। এগুলো তুমি সার্চ দেওয়া শুরু করবা গুগলে, চ্যাট জিপিটিতে, তারপর হচ্ছে তোমার স্ট্যাক ওভারফ্লো নামে একটা প্ল্যাটফর্ম আছে ওখানে। সো এগুলো সার্চ দিতে প্রবলেম ফিক্স করতে করতে তুমি যখন প্রজেক্টটা করে ফেলবা, তুমি দেখবা যে অনেক কিছু তুমি গ্র্যাব করে ফেলছো, যেটা তুমি টিউটোরিয়াল হেলে পড়লে পারতা না। সো এইভাবে হচ্ছে কম্পিউটার সায়েন্স ডোমেনে যারা আছো তারা এইভাবে হার্ড কোড লার্নিং করতে পারো। যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তারা অবভিয়াসলি এই জিনিসগুলো ট্রাভেল করা অনেক বেশি কষ্টকর হবে, এবং অনেকেই আছে যেমন ফ্রিল্যান্সার নাসিম, উনি কিন্তু নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, আর্টসে পড়ে উনি জাভা স্ক্রিপ্টের অ্যাপ ডেভেলপমেন্ট করে। সো অবভিয়াসলি কীভাবে করে, সো তোমার ইচ্ছাই তোমার এই কাজের জন্য যথেষ্ট। তুমি যদি চাও, তুমি টোটালি যদি এই লাইনে আসতে চাও, তুমি জাস্ট হচ্ছে যেটা বললাম ডকুমেন্টেশন তোমাদের জন্য বুঝতে একটু কষ্টকর হবে, বিকজ তোমরা অলরেডি এই জিনিসগুলো জানো না। তোমরা টিউটোরিয়াল ভিডিও দেখে দেন ডকুমেন্টেশন পড়ে দেন প্রজেক্ট বেস লার্নিংয়ে চলে আসো। সো এই জিনিসগুলো যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের কোডিং জার্নি ইনিশিয়েট করাটা অনেক বেশি ইজিয়ার হবে। এবং মোর ইম্পর্টেন্টলি অন্য কোনো লাইন দিয়ে প্রোগ্রামিংটা শেখার চেষ্টা করো না, ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে চলে আসো এই লাইনে। কারণ ওয়েব ডেভেলপমেন্টটা সব থেকে ইজি একটা ওয়েব ডেভেলপমেন্ট ইজি না, বাট ওয়েব ডেভেলপমেন্ট ওয়েটা ইজি। তুমি প্রথমে কি করবা, একটা জাস্ট পেজ বানাবা যেটাকে ফ্রন্ট এন্ড বলে, দেন ওই পেজটার ডাটা নিয়ে যাওয়ার জন্য ব্যাকএন্ড বানাইতে হবে, একদম সিম্পল ওয়ে। তুমি যদি শুরুতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং দিয়ে, পাইথন প্রোগ্রামিং দিয়ে শুরু করো, তুমি একদম মরে যাবা। তুমি মনে করবা যে এইটা তো আমার জন্য না। সো এই জন্য আমি বলবো যে প্রথমে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে এই সেক্টরে ঢুকো, অ্যাপ ডেভেলপমেন্টে যাও না, কারণ ওখানে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের অনেক কাহিনী থাকে। সো প্রথমে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে ঢুকো, একটা প্রজেক্ট করো, সাপোজ দেখেই করলা, কোনো সমস্যা নাই, বাট করো। ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে এই লাইনে এসে তারপর তুমি অন্য দিকে যাওয়ার প্ল্যান করলে ডাটা সায়েন্সে যাইতে পারো, তুমি চাইলে যে কোনো আদার অ্যাপ ডেভেলপমেন্টে যাইতে পারো, মেশিন লার্নিংয়ে যাইতে পারো, ওইগুলো পরে। বাট এই লাইনে আসার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ডোর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা পডকাস্টের লাস্টে চলে আসছি। এতক্ষণ পডকাস্ট শোনার পরে যদি কেউ ধৈর্য ধরে পুরোটা শুনে থাকেন, তাহলে মনে হবে আসিফ ভাই একটা নার্ড, আসিফ ভাই সারাদিন রিসার্চ নিয়ে থাকে, আসিফ ভাই সারাদিন লাইব্রেরিতে বসে পড়াশোনা করে। বাট ইটস নট রিয়েলি ট্রু। আসলে আসিফ ভাই অনেক কুল। কেন আসিফ ভাই কুল? কারণ আসিফ ভাই এগুলো সব বাদেও, আসিফ ভাই আমার সাথে এডুভাইভে কাজ করতে, ইভেন আমি চলে যাওয়ার পরও 2-3 মাস কাজ করেছে। সেটার পাশাপাশি আসিফ ভাইয়ের অফলাইনে আইসিটি ব্যাচে অনেক স্টুডেন্ট, আসিফ ভাই অনেক বড় লোক। সেটার পাশাপাশি মোহাম্মদ ভাই আমার চেয়ে বড় লোক নট রিয়েলি, আসিফ ভাইয়ের হচ্ছে যে এরকম মানে প্রচুর হচ্ছে যে ফ্যান ফলোইং আছে যারা কিনা হচ্ছে আসিফ ভাইয়ের কাছ থেকে আইসিটি এবং ফিজিক্স শিখে, এবং আসিফ ভাই অ্যাকচুয়ালি একজন ভালো টিচার। সো আসিফ, মানে অ্যাবাউট ইউর টিচিং ক্যারিয়ার এবং এই যে এত কিছুর পাশাপাশি মানে রেগুলার বেসিসে ক্লাস করা, আসিফ একটা কোন বাইক আছে বাই দ্য ওয়ে, এগুলার সব কিছুর পাশাপাশি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডিড ইউ ম্যানেজ টু ডু দিস, অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই যে টিচিং ক্যারিয়ারটা হাউ ওয়াজ ইট ওভারঅল আর কি? ওকে, তো টিচিং ক্যারিয়ারে ঢোকার কথাটা একটু বলি। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসে পাবলিক বুয়েটের এক ভাইয়ের সাথে একই প্ল্যাটফর্মে কাজ করা, ইট ওয়াজ নট এ টাইনি টাস্ক, তাই না? এটা হিউজ একটা টাস্ক। আমাদের একটা রিগোরাস ইন্টারভিউ, রিগোরাস সেশনের পরে কিন্তু এই জিনিসগুলো আসছে। দেন প্রথম যখন টিউশনই করতাম, এই এডুয়েভের পর তো মনে হয় টিউশনই সবাই ছেড়ে দেয়, তাই না? কারণ টাইম থাকে না। সো প্রথম লাইনে ঢুকতে হয় টিউশনি দিয়ে। টিউশনি যখন করতাম, আমি কখনো এসএসসি জেএসসি পড়াইনি, আমি শুরুই করছি এইচএসসি দিয়ে, বিকজ আমি পারতাম এইচএসসি, তাই না? ইটস বেটার অ্যাকচুয়ালি টু বি অনেস্ট। এইচএসসি স্টুডেন্ট, ঠিক আছে? সো তাকে দিয়ে শুরু করা। সো এই জায়গা থেকে এডুহাইভ থেকে অফলাইন ব্যাচ, আমি যে জায়গায় অফলাইন ব্যাচ নেই, ভাই আর আমি, ভাই স্পন্দনে নেয়, ভাইয়ের পাশেই হচ্ছে আমার ব্যাচ ম্যাথ ওয়ার্ল্ডে, কম্পিটিটর। সো আলটিমেটলি আমাদের দুজনের ব্যাচেই মোটামুটি 100-র উপর অফলাইন ব্যাচে মোটামুটি স্টুডেন্ট। সো অবভিয়াসলি এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। সো এই লাইনটাতে আসতে একটু আমার অনেক, কারণ আমার কিন্তু আলাদা ট্যাগ ছিল না বুয়েটের, তাই না? সো অবভিয়াসলি এই জায়গায় কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়েছে। অ্যান্ড দেন যখন এডুহাইভে চলে আসি বা একটা প্ল্যাটফর্মে আমরা দুজন কাজ করা শুরু করলাম, তখন কিন্তু জিনিসগুলো একটু ইজিয়ার হয়। কারণ তখন আমাকে এটা দিয়ে চিনবে না ও একটা এআইবেল, ও তখন বলবে কি যে উনি তো আসিফ ভাই,
সো ব্র্যান্ডিংটাকে আমি আমার ইউনিভার্সিটির ট্যাগের সাথে না নিয়ে বরং আমি আমার নামের দিকে কনভার্ট করে নিছি। যেমন মমিত ভাই যদি ভালো পড়ায় তখন কিন্তু আর দেখবে না মমিত ভাই কোথাকার, তখন জাস্ট দেখবে যে মমিত ভাই তো ভালো পড়াচ্ছে, সো আলটিমেটলি মমিতই একটা ট্যাগ, মমিতই একটা ট্যাগ। ইন দ্য সেম কেস আসিফ ভাই যখন পড়াইতে থাকবে কেমন জিজ্ঞাসা করবে না যে ভাই আপনি কোথায় পড়েন, প্রথম জিজ্ঞেস করে আমাকে সবাই এনএসইউ মনে করে প্যারা নেই আপনি অনেক পড়ার জন্য। সো আলটিমেটলি এই জায়গাগুলোতে হচ্ছে আমার কাজ করতে হয়েছিল, মমিত ভাইয়ের একটু কম কাজ করতে, বিকজ ওনার অলরেডি একটা অ্যাডভান্টেজ আছে। সো এই অ্যাডভান্টেজটা আমার উঠাইতে হয়েছে নিচ থেকে। অ্যান্ড দেন ম্যানেজিং ইস্যুর যদি কথা বলি সেটা হচ্ছে ভাই আমার সাথে অবভিয়াসলি একমত হবে আই গেস, বিকজ আমি আমার টোটাল 24 ঘন্টাকে আমি ভাগ করে নেই প্রত্যেকটা টাস্কের জন্য, এবং এই টাস্ক ম্যানেজমেন্ট স্কিডিউলটা আমার লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছে। কখন কোন টাইমে রিসার্চ করব, কারণ আমি অনেকগুলো কাজ করি, রিসার্চের কাজ, ইউনিভার্সিটির প্রিপারেশন এক্সামগুলার, দেন হচ্ছে আমার অফলাইন ব্যাচ থাকে, আমার এডুয়াইফ থাকে, অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। এই জিনিসগুলোর জন্য আমি টোটাল 24 ঘন্টাকে ভাগ করে দিতাম যে পার্টিকুলার এই স্কেজুয়েলে আমার এই জিনিসগুলো বসবে। এই টাইম ম্যানেজমেন্টের কারণেই আমার এই টোটাল টাস্ক ম্যানেজমেন্টগুলো অনেক বেশি সুবিধাজনক হয় বলে আমার মনে হয় আমার এন্ড থেকে। আচ্ছা, দ্যাটস প্রিটি নাইস। অ্যাকচুয়ালি আমি আসিফের সাথে এগ্রি করি যে ওয়েন ইউ ওয়ান্ট টু ডু মাল্টিপল থিংস ইন লাইফ, তখন আসলে মানে ইউ হ্যাভ টু কাম আপ উইথ সাম সর্ট অফ আ প্ল্যান, যেখানে হচ্ছে যে এই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আমার কোনো একটা সোলো পডকাস্টে হয়তো বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, বিকজ দিস ইজ সামথিং দ্যাট আই বিলিভ যে অ্যাকচুয়ালি আই এম গুড অ্যাট। এবং হচ্ছে যে আসিফকে অসংখ্য ধন্যবাদ। এটা মানে আসিফ তুমি আমার ফার্স্ট গেস্ট আমার পডকাস্টে। সো আমার কাছে মনে হয় এটা রিয়েলি হেলদি ডিসকাশন যে আসলে একটা মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা যায় তারা আসলে যেরকম তার হীনমন্যতায় ভুগে, আই গেস এই পডকাস্টটা যদি কেউ শুনে থাকে বা যদি দেখে থাকে ইউটিউবে, তাহলে অ্যাটলিস্ট তারা এটা হলো তাদের মধ্যে একটা বিশ্বাস আসবে যে না, ইটস নট দি এন্ড অফ লাইফ, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ইজ দি মানে স্টার্ট অফ লাইফ। আসলে এটা স্টেপ, লাইক তুমি তোমার গোল কি, তোমার গোল ইঞ্জিনিয়ারিং, তাই না? যারা ইঞ্জিনিয়ারিং তুমি ওই গোলে যাওয়ার জন্য ইট ওয়াজ এ স্টেপ, এই স্টেপ মিস হইতেই পারে, তার মানে এই না যে তোমার গোল মিস হবে। তুমি আবার উঠে দাঁড়াও, আবার হচ্ছে এই জায়গা থেকে জার্নি শুরু করো, অ্যান্ড ইউ ক্যান ডু। এটাই আসলে মানে আমি অনেক মানুষকে আমি এটা বোঝানোর চেষ্টা করি। ইভেন অনেক মানে স্টুডেন্ট আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও কিন্তু ঝরে যায়। এটা রিজন হচ্ছে যে তারা মনে করে যে প্রবাবলি গেটিং ইনটু বুয়েট অথবা গেটিং ইনটু ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ দি এন্ড অফ দি জার্নি। আমার কাছে কখনো এটা মনে হয় নাই, আমার কাছে মনে হচ্ছে এখান থেকে জার্নিটা স্টার্ট হয়। সো সবাইকে আসলে হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে লাইফে পারফর্ম করতে হয়, অনলি দেন প্রবাবলি সবার মানে লাইফগুলো পৌঁছাতে পারে। আসিফকে অসংখ্য শুভকামনা আসিফের আপকামিং সকল ভেঞ্চার্সের জন্য। এবং মানে আই জাস্ট হোপ যে আজকের পডকাস্টের মাধ্যমে অনেক বেশি ইনসাইট পাওয়া যাবে যে আসলে সিএসসি কীরকম, রিসার্চ কীভাবে করতে হয়, কোথা থেকে স্টার্ট করতে হয়। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ আপ উইথ আসিফের ফেসবুক প্রোফাইলের হচ্ছে যে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ইউ ক্যান হিট হিম দেয়ার। এবং অবশ্যই হচ্ছে যে যত ধরনের কোয়েশ্চেন থাকে ইউ ক্যান বম্বার্ড হিম উইথ কোয়েশ্চেন। আর আশা করি নেক্সট যে পডকাস্ট থাকবে সেখানে আমরা আরেকজন গেস্ট আনবো এবং আরো ইনসাইটফুল আলোচনা শুনবো। দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। তাজওয়া টক্সের এই এপিসোডে আশা করি সবার অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট এপিসোডে।